আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের লাইভ ক্লাসে। তোমাদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলে আসছে। ইতিমধ্যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে ইতিমধ্যে একাধিক ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো। তোমাদের প্রত্যাশিত বি ইউনিটের পরীক্ষা হয়ে গিয়েছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তনের একটা ইউনিট সি ইউনিটের পরীক্ষা হয়ে গিয়েছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভালো পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য অবশ্যই শুভকামনা, এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশানুরূপ পরীক্ষা দিতে পারোনি তাদের যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে এমনটা মোটেই না। এখনো বাংলাদেশের বেশ বড় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তাদের ভর্তি পরীক্ষা কোনোটাই হয়নি। অর্থাৎ তোমাদের সামনে এখনো সুযোগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের একটা আসন নিশ্চিত করার জন্য। তার যে একটা চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবেই আমরা আজকের লাইভ ক্লাসটা রেখেছি। তো আমরা ক্লাসটা যেহেতু ফেসবুকে সম্প্রচার করছি, আমরা দেখি কারা আমাদের সাথে যুক্ত হয়েছে। ফেসবুকে আমাদের পেজে তোমরা সরাসরি ক্লাসটা পাবে, সম্পূর্ণ ক্লাসটা। তাছাড়া আমাদের এই ক্লাসটা জুমে বা অন্য কোথাও সম্প্রচার করা হবে না। আচ্ছা, তো আমাদের ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছো আশা করি সম্পূর্ণ ক্লাসে থাকবে। সম্পূর্ণ ক্লাসে থেকে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা বা অন্যান্য বিষয় সেগুলো অবশ্যই সমাধান করে নিবে। এবং এই ক্লাসে দেখো যে আমরা ওয়ান শট ক্লাস নিব, অর্থাৎ আমাদের যে পরীক্ষা হয়েছিল তোমাদের, আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা যারা আছো, তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের যে মডেল টেস্ট তোমাদেরকে নেওয়া হয়েছে সেখানকার সাধারণ জ্ঞান অংশের সমাধান তো আমরা করবোই, প্লাস সাজেশনমূলক বেশ কিছু কথা হবে, কোন টপিক পড়তে হবে, কোনটা স্কিপ করা যাবে, এইসব বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাসটা হবে। আচ্ছা, তো আমাদের নিয়মিত শিক্ষার্থী অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছ, এবং যারা আমাদের সাথে ফেসবুকে অন্যান্য যারা আছো সবাইকেই আমাদের সম্পূর্ণ ক্লাস দেখার অনুরোধ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সময় এখন, এই গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করব না, দ্রুত এই ক্লাস শুরু করব ইনশাল্লাহ। ওকে, তো দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে সি ইউনিট। অর্থাৎ তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা মানবিকের শিক্ষার্থীরাই দুইটা ইউনিটের জন্য সুযোগ পাবে। বি ইউনিটে অবশ্যই সুযোগ পাবে এবং সি ইউনিটে অবশ্যই সুযোগ পাবে। বি ইউনিটে তোমরা দেখেছো যে এবছর মানবন্টন কিছুটা চেঞ্জ করেছে, এবং সি ইউনিটে খুবই সামান্য চেঞ্জ করেছে মানবন্টন, বাট বি ইউনিটে একটু বেশি চেঞ্জ করেছে। তো সি ইউনিটে যেটা ছিল, আমরা সি ইউনিট নিয়ে কথা বলবো। আগে আমাদেরকে 50টা এমসিকিউ আনসার করতে হতো, বিষয়ভিত্তিক এমসিকিউ। এর কারণটা কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে মেজরলি 5টা সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং এই 5টা সাবজেক্ট থেকে সচরাচর তোমার 50টা এমসিকিউ করা হতো। আচ্ছা, তো অর্থাৎ 5টা সাবজেক্ট থেকে 10টা করে 50টা এমসিকিউ। আর্কিওলজি অর্থাৎ নৃতত্ত্ব থেকে কোশ্চেন হতো, জার্নালিজম বা সাংবাদিকতা থেকে কোশ্চেন হতো, ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক থেকে কোশ্চেন হতো। এভাবে আমরা দেখি হিস্ট্রি অর্থাৎ ইতিহাস থেকে কোশ্চেন হতো। এভাবে 5টা সাবজেক্ট থেকে আমরা দেখতাম যে 50টা এমসিকিউ হয়ে যেত। আচ্ছা, তো এখন যেটা হবে, যেহেতু 40টা এমসিকিউ, তোমাদেরকে 8টা এভাবে 40টা, মানে 5টা সাবজেক্ট থেকে 8টা করে 40টা এমসিকিউ আনসার করতে হবে। তো তোমাদের যারা আমাদের নিয়মিত শিক্ষার্থী একটু জানাবে যে আমাদের যে হচ্ছে পরীক্ষাটা হয়েছিল, পরীক্ষাটা কেমন হয়েছে। মানে আমরা তোমাদের তো পরীক্ষা নিয়েছি, ওয়ান শট পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা কেমন হয়েছে একটু জানানোর চেষ্টা করবে, এবং আমরা সেটারই সলভ করব, প্লাস সাথে সাথে মোটামুটি সাজেশনমূলক কথাবার্তা হবে ইনশাল্লাহ। ওকে, প্রথম কোশ্চেন দেখো আমরা, জনবসতি গড়ে ওঠার পেছনে কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে? জনবসতি গড়ে ওঠার পেছনে কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে? যোগাযোগ, ভূপ্রকৃতি, পশুপালন নাকি প্রতিরক্ষা? আচ্ছা, তো আমরা যে প্রথম অংশটুকু দেখব, প্রথম অংশটুকু হিস্ট্রি পার্ট থেকে বা ইতিহাস পার্ট থেকে। তো ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রাচীন সভ্যতা, জনবসতি, এগুলো। আচ্ছা, তো তোমরা একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো উত্তর, এটা তোমাদের ইচ্ছা, জোর করে উত্তর জিজ্ঞাসা করবে এমনটাও না। তো দেখো, তোমরা যখন ইতিহাস পাঠ পড়বা, হ্যাঁ, ইতিহাস পাঠের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে জনবসতি ও প্রাচীন সভ্যতা, ঠিক আছে? তো এই অংশটুকু কোনো অবস্থাতেই বাদ দিও না, তোমরা অবশ্যই পড়ে নিবা। প্রাচীন সভ্যতা, জনবসতি, এগুলার দিক থেকে ইতিহাস শুরু হয়। তোমরা দেখবা যে কোনো ইতিহাস বই বা অ্যাডমিশনের জন্য যতগুলো ইতিহাস বই পড়েছো সবকিছুই একদমই শুরু হয়েছে কিভাবে?
শুরু হয়েছেই জনবসতি, প্রাচীন সভ্যতা এগুলা থেকে। আচ্ছা, তো অনেকেই আমরা দেখছি ইতোমধ্যে উত্তর করছো, খ নম্বর উত্তর করছো। আচ্ছা, তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছিলে, আমি হচ্ছে সালামের উত্তর নিতে পারিনি, সবাইকে একবারে বলছি ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা উত্তরগুলো দেখি। যারা উত্তর করেছো সবাইকে আলাদা আলাদা করে বলছি না, মোটামুটি সবার উত্তরই কারেক্ট। সবার উত্তরই কারেক্ট হয়েছে, সেটা হচ্ছে ভূপ্রকৃতি। অর্থাৎ জনবসতি গড়ে ওঠার পেছনে কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে ভূপ্রকৃতি। তোমরা দেখবা যে প্রাচীনকালে জনবসতিগুলো গড়ে উঠতো সাধারণত নদীর তীরে, নদীর তীরে সমতল ভূমিতে। কারণ ছিল কি, কারণ ওইখানে সুপেয় পানি পাওয়া যেত, সেখানে হচ্ছে খাবারের উৎসটা ভালো ছিল, কারণ আশেপাশের জমিগুলো কি হতো, প্রচুর ফার্টাইল হতো বা উর্বর হতো, সেখানে ফসল চাষ করা যেত, যে কারণে সেইখানেই বসতি গড়ে উঠতো। মরু অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে বা হচ্ছে মালভূমি অঞ্চলে জনবসতি খুবই কম গড়ে উঠেছে, একদমই ওঠেনি তা না, বাট তুলনামূলক খুবই কম। তো আমরা বলতে পারি ভূপ্রকৃতি হচ্ছে আমাদের জনবসতি গড়ে ওঠার পেছনে ব্যাপকভাবে প্রভাব বিস্তারকারী একটা প্রভাবক। আচ্ছা, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পেরেছি ইতিহাস পাঠ থেকে কেমন কোশ্চেন হতে পারে, তার একদমই প্রাথমিক একটা কোশ্চেন দেখে আমরা বুঝতে পারলাম। পরে কোশ্চেন দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশগুলো কোনটি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা নিশ্চয়ই জানো, 1939 থেকে 1945 সালের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ। সারা বিশ্বে যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি তাণ্ডব লীলা চলেছে যে এই যুদ্ধে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা দুইটা পোলে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা হচ্ছে অক্ষ শক্তি, আরেকটা হচ্ছে মিত্র শক্তি। পরবর্তীতে মিত্র শক্তি যুদ্ধে জয়লাভ করে, অক্ষ শক্তির পরাজয় হয়। তো অক্ষ শক্তিতে কোন দেশগুলো ছিল? অপশনগুলো দেখি। অপশন এ তে ছিল জার্মানি, ইতালি, জাপান। অপশন বি তে ব্রিটেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। অপশন সি তে ফ্রান্স, চীন, ভারত। অপশন ডি তে পোল্যান্ড, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড। ওকে, তোমাদের উত্তর একটু মিশ্র এখানে দেখছি, কেউ কেউ ক বলছো, কেউ খ বলছো, অর্থাৎ বেশ মিশ্র। তোমাদেরকে বিষয়টা বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা জিনিস মনে রাখবা যে মিত্র শক্তি জয়লাভ করেছিল, এবং তোমরা জানো যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভকারী দেশ, এটা একদম মোটামুটি আমরা সবাই জানি। তাহলে মিত্র শক্তি যেহেতু জয়লাভ করেছে এবং এখানে যুক্তরাষ্ট্র আছে, তার মানে এটাতে আমরা কোন অবস্থাতেই কি মানে মিত্র উত্তর নিতে পারতেছি না, কারণ এখানে বলতেছে অক্ষ শক্তি এবং পরাজিত শক্তি ছিল অক্ষ শক্তি। এবং তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়েছিল, মানে জার্মানিকে একদম মোটামুটি ভাবে খুব শায়েস্তা করা হয়েছিল এক প্রকার। তো দেখো জার্মানি এইটাতে ছাড়া বাকি কোনোটাতে অপশনে নাই, তার মানে শুধু জার্মানি দেখেও আমরা উত্তর করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে জার্মানি কারেক্ট। এবং তোমরা জানো যে জাপান কি জন্য কারেক্ট, কারণ জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে কি জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বোমা নিক্ষেপ করেছিল, তার কারণ তারা ছিল তাদের শত্রুপক্ষে। আচ্ছা, আবার দেখো বেনিতো মুসোলিনি, তিনি কি অ্যাডলফ হিটলারের সহযোগী ছিলেন না? তার মানে কি এই যে তিনটা দেশ, আমরা একটু চিন্তা ভাবনা করলেই বুঝে যেতে পারি যে এই তিনটা দেশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ। তাহলে অপশন এ কারেক্ট। তাহলে যারা বি বলছো তারা একটু এখানে সমাধান করে নিবে, বি কোন অবস্থাতে সঠিক উত্তর না। সঠিক উত্তর হচ্ছে জার্মানি, ইতালি, জাপান, এই দেশ তিনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশ ছিল। আচ্ছা, তো তোমাদের কোশ্চেন কিন্তু শুধুমাত্র অক্ষ শক্তি না, মিত্র শক্তি থেকে হতে পারে, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, পৃথিবীর অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ যুদ্ধ বা সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কোনো যুদ্ধ, যে কোনো যুদ্ধ থেকেই, চুক্তি থেকেই কোশ্চেন হতে পারে। তো এই কোশ্চেনটা দেওয়ার অর্থ হচ্ছে এটা যে তোমরা খেয়াল রাখবে যে যুদ্ধ, চুক্তি, সম্মেলন এগুলা থেকে সাধারণত কোশ্চেন হয়, ঠিক আছে? এমন না যে আমরা এখানে যে কোশ্চেনগুলো দিব এগুলো হুবহু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কমন চলে আসবে, বাট এই টপিকগুলো থেকেই কোশ্চেন হবে। তো তোমরা এই টপিকগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন দেখি, মৎস্যনয় এর অবসান ঘটে কিভাবে? আচ্ছা, অপশনগুলো দেখি। মৌর্যদের আগমনে, গুপ্তদের আগমনে, সেনদের আগমনে, নাকি পালদের আগমনে? আচ্ছা, মৎস্যনয় শব্দের অর্থ কি? আচ্ছা, তো মৎস্যনয় বলতে একটা অরাজক অবস্থাকে বোঝায়। আমাদের উপমহাদেশে 16 শতকের দিকে মূলত একটা অরাজক অবস্থা সম্পূর্ণ ভারতবর্ষে বিরাজ করেছে, যেখানে কিনা একক কোনো শক্তি সম্পূর্ণ ভারতবর্ষ শাসন করতে পারতো না, এবং নিজেদের মধ্যে তারা কি বলে অন্তর্কন্দলে জড়িয়ে যেত, এবং মোটামুটি অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ ভারতবর্ষে ছিল। এই অবস্থাটাকে বলা হয় কি? মৎস্যনয়। এমনিতে শাব্দিক অর্থে তুমি যদি চিন্তা করো যে মৎস্যনয় শব্দের অর্থ কি, মৎস্যনয় মানে হচ্ছে ঘোলা জলে মৎস্য শিকার,
ঠিক এই ঘটনাটাই ঘটেছিল আমাদের এই উপমহাদেশের প্রেক্ষাপটে, কারণ যেহেতু নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত থাকতো, তখন কি হতো, বহিঃশত্রুরা খুব সহজে এসে এই দেশ দখল করতে পারতো, যে কোনো অংশ দখল করতে পারতো। তোমরা দেখো এই দেশের ডাচ, ফ্রেঞ্চ, ব্রিটিশ অনেক জাতিগোষ্ঠী এখানে এসেছে এবং মোটামুটি সবাই তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সব কিছুতে সফল হয়ে গিয়েছে। কিভাবে হয়েছে? তার কারণ হচ্ছে যে ওই সময় আমরা নিজেদের মধ্যেই দ্বন্দ্বে লিপ্ত থাকতাম, অর্থাৎ আমরাই জল ঘোলা করে রাখতাম এবং বহিঃশত্রুরা এসে খুব সহজে এখানে মৎস্য শিকার করতে পারতো। এই কারণে এই সময়টাকে কি বলা হয়? মৎস্যানয়। এবং এই সময়টার অবসান কিভাবে ঘটে? পালদের আগমনের ফলে। তাহলে অপশন ডি এখানে কারেক্ট আনসার। আচ্ছা, তাহলে এখানে তোমরা যারা হচ্ছে উত্তর করেছো পালদের, অপশন ঘ অনেকেই বলেছিলে, তোমাদের উত্তর ঠিক আছে। সবার উত্তর আমি মানে ধরে ধরে পড়তে পারতেছি না, এর জন্য দুঃখিত। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন, পাকিস্তান গণপরিষদে কে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? আচ্ছা, পাকিস্তানের গণপরিষদে 1948 সালের 23শে ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। ওই সময়ে তোমরা জানো যে পাকিস্তানের গণপরিষদে শুধুমাত্র উর্দুই ছিল হচ্ছে রাষ্ট্রভাষা। এর আগেও তোমার ব্রিটিশ ইন্ডিয়াতেও বাংলাকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলা বাধা বিপত্তির মুখে টেকেনি কোনো অবস্থাতেই। পরবর্তীতে পাকিস্তান আমলে যেটা হয়েছে, উর্দুকে এককভাবে রাষ্ট্রভাষা করার যখন দাবি চাপানো হয় গণপরিষদে, সেইখানেও ধীরেন্দ্রনাথ দত্ত তিনি বিরোধিতা করেন এবং তিনি বলেন যে হচ্ছে অ্যাটলিস্ট অফিসিয়াল পারপাসে বাংলাকে রাষ্ট্রভাষার একটা কাছাকাছি অবস্থানে রাখা যেতে পারে। তো যদিও সেটা বিরোধিতার কারণে সেইখানেও মানে স্থমিত হয়ে যায়, সেইখানেও থেমে যায়, কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত আমাদের কাছে বিখ্যাত হয়ে আছেন কারণ তিনি অন্যতম প্রথম ব্যক্তি, মানে যারা প্রথম বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে আনার চেষ্টা করেন তার মধ্যে অন্যতম প্রথম ব্যক্তি। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তাহলে দেখো যে আমাদের যে 1947 থেকে 1971-এর ইতিহাস, এই ইতিহাসটা সবসময় দেখবা যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষাতে কোশ্চেন হয়। তো আমাদেরকে একটু হচ্ছে খেয়াল রাখতে হবে যাতে এই পার্ট থেকে কোনো কোশ্চেন হলে মিস না যায়। দেখো অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আছে, 1947-এর দেশভাগ, 48-এর পাকিস্তানে গণপরিষদ গঠন, তারপর 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন, তারপর হচ্ছে 62 এবং 64 শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। অর্থাৎ অনেকগুলো ঘটনা আছে, মানে একদমই ক্রোনোলজিক্যালি সাজানো অনেক ঘটনা। এই ঘটনাগুলো আমাদেরকে একটু দেখতে হবে, কারণ দেখবা যে ইতিহাস পোর্শনের কোশ্চেন হলে আমাদের বাংলাদেশের ইতিহাস যেটা, সেখান থেকে অবশ্যই কোশ্চেন হয় এবং এই টপিকগুলো সবসময় গুরুত্বপূর্ণ থাকে। আচ্ছা, জুমে ক্লাস হচ্ছে কিনা? না, জুমে ক্লাস হচ্ছে না, আমাদের এই ক্লাসটা শুধুমাত্র ফেসবুকেই স্ট্রিম হচ্ছে। ওকে, সাউন্ড কম শোনা যাচ্ছে, এটা খুব সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হতে পারে, জাস্ট একটু নেটওয়ার্কটা ঠিক হয়ে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন 5 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, অ্যালেন অক্টেভিয়ান হিউম, লর্ড ডাফরিন। আচ্ছা, এটা তোমরা একটু উত্তর করার চেষ্টা করো যে সাউন্ড একদম কম। আচ্ছা, সাউন্ড তো কম হওয়ার কোনো কারণ দেখি না। আচ্ছা, আমি এখানে একটু দেখার চেষ্টা করছি যে সাউন্ড কি কারণে কম। এখানে সাউন্ড কম দেখছি না, এখনো কি সাউন্ডের সমস্যা হচ্ছে? কোনো কারণে নেটওয়ার্ক একটু সমস্যা হতে পারে, সাউন্ড হয়তো বা তখন একটু নেটওয়ার্ক সমস্যা করছিল যে কারণে কমে গিয়েছিল। আচ্ছা, অনেকেই উত্তর বলছো সি, অনেকে না সবাই, প্রায় সবাই বলছো অ্যালেন অক্টেভিয়ান হিউম। হ্যাঁ, এখন দেখো যে মনে হতে পারে যে কংগ্রেস তো হচ্ছে একটা ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি, তো কেন এটা ব্রিটিশরা গঠন করেছে? মূলত দেখো কখন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে, 1885 সালে, তাই না? 1885-র একদম শেষ দিকে। মূলত ব্রিটিশরা চেয়েছিল যে এই দেশের মানুষজন রাজনীতি সচেতন হোক এবং তারা এই দেশের শাসন ব্যবস্থাকে আরো বেশি করার জন্য, মানে তাদের শাসন ব্যবস্থাটাকে শক্তিশালী করার জন্য একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল, যারা মূলত ব্রিটিশদের অনুগত থাকবে এবং সাধারণ মানুষকে ম্যানিপুলেট করবে ওই পলিটিক্যাল টিম। এ কারণেই হচ্ছে 1885 শেষ দিকে অ্যালেন অক্টেভিয়ান হিউম সহ বেশ কয়েকজন ইন্ডিয়ান ওইখানে ছিলেন। এমন না যে হচ্ছে শুধুমাত্র অ্যালেন অক্টেভিয়ান হিউম একাই করে ফেলছেন, এর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন বাঙালি নেতৃত্ব ওই সময় ছিল। প্লাস হচ্ছে
ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের যারা ওই সময় রাজনৈতিক সচেতন শিক্ষিত মহল যারা ছিলেন তাদের সমন্বয়ে এই রাজনৈতিক দলটা গঠন করা হয়। পরবর্তীতে এই রাজনৈতিক দলটার নিয়ন্ত্রণ চলে আসে গান্ধী এবং নেহেরু পরিবার, এই দুইটা পরিবারই পরবর্তী সময়ে এই দলটাকে নেতৃত্ব দিতে আসে এবং এখনো পর্যন্ত তোমরা যদি খেয়াল রাখো যে ভারতে গান্ধী এবং নেহেরু পরিবার এটার পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়। আচ্ছা, তো ভারতের যেহেতু প্রথম রাজনৈতিক দল হচ্ছে ভারত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা সংক্ষেপে কংগ্রেস নামে পরিচিত, তো এটার ইতিহাস একটু দেখতে হবে এবং মুসলিম লীগের সাথে সাথে দেখতে পারো মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়। ভারতের মুসলিমদের বা মুসলমানদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে, তারা কিন্তু কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসেবে আসেনি, তারা জাস্ট মুসলমানরা যাতে পলিটিক্স করতে পারে একটা সংগঠন হিসেবে আলাদাভাবে রাখা হয়। তুমি যদি দেখো যে মুসলিম লীগের যখন প্রেসিডেন্ট ছিলেন হোসেন শহীদ শেরেবাংলা কে ফজলুল হক, একই সময় তিনি কংগ্রেসের সেক্রেটারি ছিলেন। বিষয়টা বোঝো, কংগ্রেসের সেক্রেটারি এবং মুসলিম লীগের প্রেসিডেন্ট অ্যাট এ টাইমে শেরেবাংলা কে ফজলুল হক ছিলেন। তো এই দুইটা মানে রাইভাল পার্টি ছিল না, দুইটা একই টাইমে ইন্ডিয়াতে ছিল। এটা ছিল একটু স্পেশালাইজড যে মুসলিমদের সাথে আলাদাভাবে পলিটিক্স করতে পারে, মানে একটু বেশি সুযোগ পায় ইন্ডিয়াতে, এবং কংগ্রেস ছিল সবার জন্য, বিষয়টা ছিল এমন। আচ্ছা, তো পরবর্তীতে আসি আমরা 6 নম্বর কোশ্চেন। সরি, কোন দেশে গণতন্ত্রের সূচনা হয়েছিল? ইংল্যান্ড, গ্রিস, ইরাক আর মিশর? আচ্ছা, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা করা হয়? 1905 নাকি 1906? 1906 সালে। আচ্ছা, কোন দেশে গণতন্ত্রের সূচনা হয়েছিল? ইংল্যান্ড, গ্রিস, ইরাক আর মিশর? কোন দেশে গণতন্ত্রের সূচনা হয়েছিল? আচ্ছা, মোটামুটি তোমরা উত্তর করতে পারবে আশা করি, হচ্ছে এটার উত্তর করার মতো কোশ্চেন এটা। দেখো, গণতন্ত্রের যে সূচনা হয় সেটা হচ্ছে পৃথিবীর যেটা গণতান্ত্রিক রাষ্ট্র নামে পরিচিত অ্যাথেন্সে। অ্যাথেন্স হচ্ছে বর্তমান যে গ্রিস যে দেশটা, এইখানকারই একটা নগর রাষ্ট্র। ওই সময়কার গ্রিস কেমন ছিল? নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। যেমন অ্যাথেন্স ছিল হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার, এবং একই সময় স্পার্টা ছিল একদমই সামরিক রাষ্ট্রের মতো, যেখানে সবাই যুদ্ধ করতো, সবাই যোদ্ধা, এমন রাষ্ট্র। তো এভাবে গ্রিস কি হতো, মানে বিভিন্নভাবে বিভক্ত ছিল। বাট আলটিমেটলি এই যে যেহেতু অ্যাথেন্স যে শহরটা, সেটা যেহেতু গ্রিসের অংশ, যে কারণে আমরা বলে থাকি কি যে গ্রিসেই গণতন্ত্রের সূচনা হয়েছিল। মূলত গ্রিসের অ্যাথেন্সে গণতন্ত্রের সূচনা হয়েছিল, এবং আধুনিক গণতন্ত্রের সূতিকাগার এটাই, এখান থেকেই মূলত হচ্ছে মানে গণতন্ত্রের যে সিস্টেমটা সেটা চলে আসছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্রিস। 7 নম্বর কোশ্চেন আমরা দেখি, মানুষের সামাজিক জীবনী ইতিহাস কে বলেছেন? একটু একটু চিন্তা ভাবনা করে উত্তর করার মতো কোশ্চেন এটা। সরি, কাশি হওয়ার জন্য। আচ্ছা, মানুষের সামাজিক জীবনী ইতিহাস কে বলেছেন? হেরোডোটাস, টয়েনবি, সক্রেটিস, আর্থার হোমস? কে বলেছেন এটা? নিকোলো ম্যাকিয়াভেলি প্রিন্স গ্রন্থে? না 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 না, ম্যাকিয়াভেলি না, ম্যাকিয়াভেলি কথা বলেননি। ম্যাকিয়াভেলি এখানে অপশনেও নাই। আচ্ছা, অনেকে বলছো টয়েনবি, অনেকে হেরোডোটাসকে বলছো, অনেকে আবার সক্রেটিসকে বলছো। আচ্ছা দেখো, হেরোডোটাস হচ্ছেন ইতিহাসের জনক, কিন্তু এই উক্তিটা হেরোডোটাসের নিজের না। আচ্ছা, এই উক্তিটা হচ্ছে একজন ব্রিটিশ ফিলোসোফারের, ফিলোসোফার নেই, একজন হচ্ছে ইতিহাসবিদ আমি বলবো, টয়েনবির। এই কথাটা মূলত টয়েনবি, ইনি একজন ব্রিটিশ ইতিহাসবিদ, তিনি এই কথাটা বলেছেন যে সামাজিক জীবনী ইতিহাস, মানুষের যে সামাজিক জীবন এটা ইতিহাস। ঠিক আছে, তাছাড়া তোমরা দেখবা হেরোডোটাসের তেমন ইতিহাস নিয়ে তেমন উক্তি টুক্তি নাই, খুব বেশি, খুবই কম। তার কারণ তাকে ইতিহাসের জনক বলা হয়, কারণ তিনি একটা যুদ্ধের ইতিহাস প্রথম লিপিবদ্ধ করেছিলেন, যে কারণেই এটাই প্রথম লিখিত ইতিহাস এবং তিনি ইতিহাসের জনক। তাছাড়া তার উক্তি টুক্তি তুলনামূলক কম, বাট অন্যান্য যারা প্রসিদ্ধ ইতিহাসবিদ আছেন তাদের উক্তি একটু বেশি। তো এই কোশ্চেনটার এসেন্স বোঝো, কেন এখানে আনা হলো কোশ্চেনটা। মূলত বিভিন্ন ইতিহাসবিদ বা হচ্ছে দার্শনিক বা বিভিন্ন ব্যক্তির উক্তি থেকে কোশ্চেন আসতে পারে। তার মানে তোমাদেরকে উক্তিগুলো একটু খুব ভালোভাবে দেখতে হবে। তার মানে একটু রেডি থেকো যে কোনো সময় উক্তি থেকে কোশ্চেন আসতে পারে। তোমরা যেটা করবা যে এই কোশ্চেনের প্যাটার্নটা ফলো করবা। তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো, যারা খুবই চালাক স্টুডেন্ট এদের মধ্যে খাতা কলম নিয়ে বসে গেছো, যে খাতা কলমে আমরা নোট ডাউন করে নিব যে যা যা বলছে, যে টপিকগুলো থেকে কোশ্চেন আসার মতো, বা এখানে যে কোশ্চেনগুলো দেখছি কোন টপিক, তোমরা হচ্ছে নোট ডাউন করে নিতে পারো। আর যারা একটু কম চালাক তাদেরকে বলে দিলাম এখন নোট ডাউন করা শুরু করো, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, সামাজিক জীবনী ইতিহাস টয়েনবি, ইয়েস। আচ্ছা,
পরবর্তী কোশ্চেন দেখি আমরা 8 নম্বর, এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন কে? সুলতান ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, সুলতান ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবান। আচ্ছা, এটা 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 উত্তর করো, এটা টেক্সট বই থেকে করা কোশ্চেন, এটা একটু উত্তর করার চেষ্টা করো। এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন কে? সুলতান ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, সুলতান ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবান। আচ্ছা, ক নম্বর উত্তর বলছো সুলতান ইলিয়াস শাহ, আর অন্যদেরকে একটু সুযোগ দিই, অন্যরা উত্তর করতে পারে কিনা। বাকিরা সবাই বলছো ক। হ্যাঁ, সুলতান ইলিয়াস শাহ সর্বপ্রথম এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন। আচ্ছা, ওই সময়কার যে পুরাতন বইপত্র পাওয়া যায়, ওই সময়কার না হলেও আরো প্রাচীন যে বই, সেইখানে বাংলাকে হচ্ছে বাঙ্গালা, হ্যাঁ বাঙ্গালা এমন নামেও অনেক জায়গাতে দেখা যায়, ঠিক আছে। অর্থাৎ এই যে জনপদ, এই জনপদের নাম যে হচ্ছে বাঙ্গালা, এটা প্রথম সুলতান ইলিয়াস শাহ প্রচলন করেন। এর আগে এই অঞ্চলের ভূখণ্ডকে কখনো বাংলা বলা হতো না। আচ্ছা, তাহলে দেখো এই 8টা কোশ্চেন হচ্ছে ইতিহাস পাঠ থেকে আসা 8টা কোশ্চেন। তো তোমরা এখন বুঝতে পারতেছো যে জাহাঙ্গীরনগরে ইতিহাস থেকে যে কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো কেমন হবে। এটা নিয়ে সংশয় থাকার সুযোগ খুব বেশি নেই আশা করি। তো তোমরা যখন লেখাপড়া করবে, এখনো তো কিছুটা সময় আছে জাহাঙ্গীরনগরের পরীক্ষার জন্য, তখন তোমরা এভাবে একটু টপিক ক্যাটাগরি করে করে লেখাপড়া করবে। আচ্ছা, এবার আসি কোন শতকে পানাম নগর প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে আর্কিওলজি বা নৃবিজ্ঞান বা প্রত্নতত্ত্ব, আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব থেকে আশা করছেন। আচ্ছা, তো প্রত্নতত্ত্ব দেখো যে কেমন কোশ্চেন হয়। তোমার প্রত্নতাত্ত্বিক ইতিহাস, প্রত্নতত্ত্বের বেসিক, আমাদের দেশে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে এগুলো থেকে দেখবা সবচেয়ে বেশি কোশ্চেন হয়। আন্তর্জাতিক কিছু হয় খুবই কম, বাট আমাদের দেশটাকে বেশি গুরুত্ব দেয়। 9 নম্বরে বলছে কোন শতকে পানাম নগর প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, অপশনে উত্তরে তোমরা বলছো ক। 7-এর উত্তর কি হবে? 7-এর উত্তর তোমাদেরকে বলা হয়েছে, 7-এর উত্তর হচ্ছে টয়েনবি। 7-এর উত্তর হচ্ছে টয়েনবি। আচ্ছা, 9 নম্বরের কোন শতকে পানাম নগর প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এখানে তোমরা একটু মানে বিভিন্ন ধরনের উত্তর করছো, বিভিন্ন রকমের উত্তর করছো। পানাম নগর মূলত 19 শতকে, ব্রিটিশের সময় 19 শতকে প্রতিষ্ঠিত হয়, মানে এটা খুব বেশি পুরাতন না পানাম নগর। এটা মূলত দেখো কোথায়, আমাদের রাজধানী ঢাকার ঠিক পাশে নারায়ণগঞ্জে। পানাম নগর মূলত ব্রিটিশ আমলে এই অঞ্চলের যেসব প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন তাদের আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়া ছিল। যেমন দেখো বর্তমান সময়ে ঢাকাতে যারা খুবই প্রমিনেন্ট প্রথম সারির বিজনেসম্যান, তারা কোথায় থাকেন? গুলশান, বনানী, এইসব জায়গাতে। ওই সময়ে যারা বিজনেসম্যান ছিলেন তারা থাকতেন কোথায়? পানাম নগরে। তো কেন ঢাকাতে না, কেন পানাম নগরে? বর্তমান যে ঢাকার স্ট্যান্ড দেখো, এটা তো এমন ছিল না, এটা জাস্ট পুরান ঢাকা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং এই নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী, এই নদীটা ছিল এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যেই কারণে নারায়ণগঞ্জ এবং পুরান ঢাকা এই অঞ্চলটাই ছিল হচ্ছে মূলত ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। এবং নারায়ণগঞ্জের এই পানামনগর অঞ্চলে ওই সময়ে কি হতো? ধনিক ব্যবসায়ীরা বসবাস করত। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে 19 শতক। অপশন সি কারেক্ট আনসার। দেখো অনেকে পানামনগর অনেক আগের মনে করতে পারে, যেটা 400-500 বছর আগের, 15 শতক 16 শতকের। আসলে এত পুরাতন না পানামনগর। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখি 10 নম্বর। প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য কি? সামাজিক ইতিহাস রচনা করা, প্রাচীন মানুষের ইতিহাস খোঁজা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা, প্রত্নতাত্ত্বিক বস্তুর মূল্য নির্ধারণ করা। কোনটা? আচ্ছা, তোমরা একটু উত্তর করার চেষ্টা করো, এটা আমি দেখি যে তোমাদের প্রিপারেশন কতটুকু। এবং তোমাদেরকে আরো একবার বলি, যারা চালাকি স্টুডেন্ট ইতিমধ্যে নোট করা শুরু করেছে যে এই টপিকগুলো বা এইভাবে এই ধাঁচে কোশ্চেন হবে, আর যারা কম চালাক তোমাদেরকে একটু বলে দিই যে একটু নোট করার চেষ্টা করো। সময় তো খুবই কম, নোট না করলে এই বিক্ষিপ্তভাবে লেখাপড়া করার সুযোগ এখন আর নাই। মানে কখন করবা এত লেখাপড়া? একটু ন্যারো ডাউন করতে হবে লেখাপড়াটাকে। এখন একটু চেষ্টা করতে হবে যে নিজের লেখাপড়াটাকে প্রিসাইজড আকারে নিয়ে আসার এবং তার মধ্যে বেশি বেশি লেখাপড়া করার। আচ্ছা, অনেকে বলছো এ ইতিহাস রচনা করা, সামাজিক ইতিহাস রচনা করা। অনেকে বলছো বি প্রাচীন মানুষের ইতিহাস খোঁজা। উত্তর বিভিন্ন রকম আছে। আচ্ছা, তো সঠিক উত্তর হচ্ছে সামাজিক ইতিহাস রচনা করা। প্রত্নতত্ত্বটা কি? দেখো আর্কিওলজি যেটাকে আমরা বলি ইংলিশে,
ধরো পানামনগর একটা প্রত্নতাত্ত্বিক অঞ্চল বা আর্কিওলজিক্যাল সাইট, তো এখানে যে কি হয়, এখানে যাবার পর কি হয়, এখানে যারা হচ্ছে আর্কিওলজিস্ট যারা যান তারা কি জন্য যান, এখানে গিয়ে তারা খোঁজার চেষ্টা করেন, তারা তোমার হচ্ছে একাডেমিক নলেজ অ্যাকোয়ার করার চেষ্টা করেন যে এখানে যারা বসবাস করতেন ওই সময়কার সামাজিক জীবনযাপন কেমন ছিল, মানুষের এন্টায়ার লাইফস্টাইল, এক কথায় সব কিছু নিয়ে তারা গবেষণা করেন। তো এটা হচ্ছে সামাজিক ইতিহাস, ঠিক আছে। আমরা যে চলতি কথা ইতিহাস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে শুধু সামাজিক না, সব কিছুর ইতিহাস, বাট প্রত্নতত্ত্ব স্পেসিফিকভাবে শুধুমাত্র সামাজিক ইতিহাস, অর্থাৎ মানুষের সমাজ জীবন কেমন ছিল, মানুষের পারিবারিক জীবন কেমন ছিল, এগুলা হচ্ছে প্রত্নতত্ত্বের কাজ। যেমন দেখো যে ধরো বাংলাদেশের ময়নামতি থেকে, কুমিল্লার ময়নামতি থেকে কি পাওয়া গেছে, পুরাতন কিছু থালা বাসন বা এইসব ধরো পাওয়া গেছে। তো এগুলো দেখে আমরা নির্ণয় করি যে ওই সময়ে মানুষের আর্থিক অবস্থা কেমন ছিল, যে এই ধরনের থালা বাসন তারা ব্যবহার করতো। অর্থাৎ মানুষের সমাজ জীবন, আর্থিক অবস্থা কি সমাজ জীবনের একটা অংশ, মানুষের সমাজ জীবন কেমন ছিল, কতটুকু আধুনিক ছিল বা কতটুকু পশ্চাৎপদ ছিল, এগুলো নিয়েই মূলত আর্কিওলজি বা প্রত্নতত্ত্বের কাজ। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, উচ্চ প্লায়োস্টোসিন যুগের অস্তিত্ব ছিল কখন? প্রায় 2000 বছর আগে, প্রায় 2500 বছর আগে, প্রায় 3000 বছর আগে, নাকি প্রায় 4000 বছর আগে? এত ঝামেলার প্রশ্ন ভাইয়া। এখন দেখো তোমাদেরকে বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু কোশ্চেন করবে যে কোশ্চেনগুলো একদম মাথার উপর দিয়ে যেতে পারে, একদম সত্য কথা। দেখবা 40টা সাধারণ জ্ঞানের এমসিকিউ, অ্যারাউন্ড 5টা 6টা 7টা একদমই পুরা মাথার উপর দিয়ে চলে যেতে পারে, বা মাথার ভিতর ঢুকলেও মাথা সেট করে অপর দিক থেকে বের হয়ে চলে যেতে পারে, এমন কোশ্চেন কিছু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি করবে। তো এটা আপ টু ইউ, যে তুমি যদি মনে করো, আত্মবিশ্বাসী হও যে আমি এই কয়েকদিন এমন লেখাপড়া করতে পারবো যে ওই ধরনের কোশ্চেনগুলোও ক্যাচ করতে পারবো, তাহলে তুমি সবাই প্রিপারেশন নাও। আর তুমি যদি মনে করো এটা আমার জন্য একদমই অসম্ভব, তাহলে তুমি যেটা করতে পারো যে ওইগুলো একটু কম দেখে, যেগুলো অবশ্যই পারা উচিত 40টার মধ্যে, বাকি যে 33-34টা অ্যাটলিস্ট, এগুলো যে অবশ্যই পারা উচিত, এগুলা খুব ভালো প্রিপারেশন নিতে পারো, যে ওই 6টা 7টা আমি যদি কোনো কারণে নাও পারি পরীক্ষার হলে, বাট এইগুলা যাতে আমার সব কারেক্ট হয়ে যায়, এভাবে নিতে পারো প্রিপারেশন। বা তুমি যদি মনে করো আমার এগুলোর প্রিপারেশন শেষ, ওই 7টার জন্য আমি খুব স্ট্রং প্রিপারেশন নিব, সেটাও নিতে পারো। ওকে, আচ্ছা, সবগুলোই মাথা ফেটে বের হওয়ার মতো না, সবগুলো কঠিন হবে না, পারবে অবশ্যই পারবে। সবাই বলছো 2500 বছর আগে। আচ্ছা, আমরা যে যুগ বিন্যাস জানি সেটা হচ্ছে টারশিয়ারি যুগ, প্লাস্টোসিন কাল বা প্লাস্টোসিন যুগ, আরেকটা হচ্ছে সাম্প্রতিক যুগ। আচ্ছা, তো প্লাস্টোসিন না, 2500 কিভাবে হয়? প্লাস্টোসিন সাধারণত 4000-5000 বছর, তাই না? টারশিয়ারি কতদিন? টারশিয়ারি হচ্ছে 25 লক্ষ। অনেকে তোমরা মনে করতে পারো টারশিয়ারি মনে করো না, এটা টারশিয়ারির সাথে এই যে এটা ক্লোজেস্ট, হ্যাঁ, মানে ওটা 25 লক্ষ, নট 25,000, ওটা 25 লক্ষ। আচ্ছা, এটা তো 2500, মানে আরো কম। আচ্ছা, তো মনে রাখবা যে টারশিয়ারি হচ্ছে 25 লক্ষ, প্লাস্টোসিন প্রায় 5000, 4000-5000, আর সাম্প্রতিক তো বোঝোই, মানে লাস্ট 1-1500 বছর যেটা। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে উচ্চ টারশিয়ারি, উচ্চ প্লাস্টোসিন, সেটা প্রায় 4000 বছর আগে। অপশনে 4000-এর পরিবর্তে 5000 থাকতে পারে, ঠিক আছে, যে কোনো একটা থাকবে, মানে কাছাকাছি 4000 বা 5000, সেটা কারেক্ট উত্তর হবে, বাট বাকিগুলো কোনো অবস্থাতে কারেক্ট না। বলতেছো যে জাহাঙ্গীরনগর আমাকে ডিজার্ভ করে না, কেন তোমাকে ডিজার্ভ করবে না? জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া সম্ভব। একটা জিনিস কল্পনা করো জাস্ট, কোশ্চেন যদি কঠিন হয় এটা সবার জন্যই কঠিন, কোশ্চেন যদি ইজি হয় সবার জন্য ইজি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর যা কোশ্চেন হলো সাধারণ জ্ঞানে, আমি যদি বলি, আমার কাছে মনে হয়েছে যে কোশ্চেন সহজ। তো দেখবা অনেকেই প্রচুর মার্কস পাবে এখানে, জিকেতে 25+ অনেকে পাবে, অনেক 20+ অনেকে পাবে, হ্যাঁ, মানে 20-এর নিচে যারা চান্স পাবে সবাই 20-এর উপরে থাকবে মোটামুটি। এটা হচ্ছে সহজ কোশ্চেন হওয়ার ব্যাপার। আচ্ছা, আর যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড হতো বা কঠিন হতো, দেখতা যারা চান্স পাইতো অধিকাংশই 20-এর নিচে পাইতো, মানে ঢাকা ইউনিভার্সিটির 30 মার্কের জিকেতে অধিকাংশই পাইতো হচ্ছে 30-এর নিচে, 17, 18, 15, 14 এমন পেয়ে চান্স পাইতো। বাট এখন যেটা হবে, যেটা চান্স পাবে অধিকাংশ হবে 20-এর উপরে, অধিকাংশ। অর্থাৎ কোশ্চেন যদি কঠিন হয় সবার জন্যই কঠিন, কম মার্কসে চান্স হয়ে যাবে, আর যদি কোশ্চেন ইজি হয় সবার জন্যই ইজি, বেশি মার্ক লাগবে তোমাকে চান্স পাইতে। তো কোশ্চেন কঠিন নাকি সহজ এটা নিয়ে খুব বেশি ডিপ্রেসড হয়ে যাওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। লেখাপড়া করো, ঠিক আছে, মানে লেখাপড়া করলে তুমি চান্স পাবে, আশা করা যায়।
ভাই রিসেন্ট জিকে কি খুব ভালোভাবে দেখতে হবে? রিসেন্ট মোটামুটি দেখলেই হবে। খুব এখানে তো ধরো যে সাবজেক্ট ভিত্তিক, মোটামুটি দেখলেই হবে, খুব বেশি আসার সম্ভাবনাও নেই। ঢাকা ইউনিভার্সিটির কথা বলিয়েন না, কষ্ট লাগে। আচ্ছা, পিডিএফ থাকবে কিনা? পিডিএফ হচ্ছে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা তো ওয়েবসাইটে পেয়ে যাবে, ওইখানে তোমরা দেখে নিতে পারবে। 12 নম্বর কোশ্চেন, লিখন পূর্ব মানব সমাজের সাথে কোন যুগ সম্পর্কিত? তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ নাকি প্রস্তর যুগ? আচ্ছা, বলতেছে কি লিখন পূর্ব। লিখন পূর্ব মানে যে সময়ে লেখা আবিষ্কার হয়নি, যে সময়ে বর্ণমালা আবিষ্কার হয়নি, এই সময় কোন যুগ ছিল? তাম্র যুগ ছিল নাকি ব্রোঞ্জ যুগ ছিল নাকি লৌহ যুগ ছিল নাকি প্রস্তর যুগ ছিল? আচ্ছা, তো যুগ বলতে তো আমরা বুঝি, তাই না? প্রস্তর যুগ মানে যে সময় মানুষজন পাথরের ব্যবহার জানতো, অন্য ধাতুর অন্য কিছু ব্যবহার জানতো না। লৌহ যুগ মানে যখন মানুষজন লোহার ব্যবহার শিখেছে। ব্রোঞ্জ যুগ মানে যখন মানুষজন ব্রোঞ্জের ব্যবহার শিখেছে। তাম্র যুগ মানে যখন মানুষজন তামার ব্যবহার শিখেছে, এমন। আচ্ছা, সবাই বলছো প্রস্তর যুগ। হ্যাঁ, প্রস্তর যুগ হচ্ছে সবচেয়ে পুরাতন যুগ। ওই সময়ে কোনো লিখন পদ্ধতি ছিল না। যে আমরা যে বর্তমান সময়ে লিখন পদ্ধতি দেখি, এটা তো বিভিন্ন সময়ে সময়ে ডেভেলপড হওয়া একটা ফর্ম, কিন্তু এই যে প্রস্তর যুগ, ওই সময় কোনো লেখায় আবিষ্কার হয়নি, মানে লিখন পদ্ধতি বলে ওই সময় কিছুই ছিল না সেভাবে। আচ্ছা, তারপর এই যে ব্রোঞ্জ যুগে এসে লিখন পদ্ধতি আবিষ্কার হয়েছে, এবং তারপর এই যে পদ্ধতিটা ধীরে 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 ডেভেলপড হয়ে হয়ে আজকের এই পর্যায়ে, ঠিক আছে, এই স্টেজে। তোমরা যদি দেখো যে আজ থেকে 500 বছর আগের বাংলা লেখা দেখবা আমাদের মতো না। বাংলা লেখা, মুঘল আমলে যে বাংলা লেখা, ওই সময় ঢাকার যারা সুলতান ছিলেন, ঢাকার নবাব যারা ছিলেন, তাদের বাংলা লেখা আমাদের মতো বর্ণনা, বর্ণগুলো একটু ডিফারেন্ট। অর্থাৎ লিখন পদ্ধতি যুগে যুগে চেঞ্জ হয়ে আসছে, ঠিক আছে। বর্তমান যে বর্ণগুলো ব্যবহার করি, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় থেকে এই ফর্মটা দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, বলতেছো নামাজ আছে, নামাজের জন্য সময়ও আছে। ওকে, 13 নম্বর কোশ্চেন দেখি, সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল, গোপাল, অশোক নাকি মহিপাল? আচ্ছা, সোমপুর বিহারকে একটু একটু পরিচিত করে দিই, মানে অনেকের ক্ষেত্রে সোমপুর বিহার কোথায় 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 আমার মনে হতে পারে। সোমপুর বিহারে আরো নাম আছে, সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার, বা এই যে আমরা যে মহাস্থানগড় যেটাকে বলি, এটা, ঠিক আছে। মহাস্থানগড়েরই একটা মানে পাহাড়পুর, এটা হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার যেটাকে বলে, মানে সোমপুর বিহার, সোমপুর মহাবিহার বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এইগুলো সবই হচ্ছে সেম নাম, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো ছিল মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মের তীর্থস্থান বা ধর্ম শিক্ষার স্থান, ঠিক আছে। আমরা আধুনিক যুগে যে বিশ্ববিদ্যালয় দেখি, ওই সময়ে এই বিহারগুলো বিশ্ববিদ্যালয় রূপে ব্যবহার করা হতো। ওই সময় এখানে ধর্ম শিক্ষা দেওয়া হতো, আর ওই সময় শিক্ষা মানেই ছিল হচ্ছে তোমার এই ধর্ম শিক্ষা, মানে আধুনিক যে আমরা যে শিক্ষা বর্তমানে দেখি, এই ধরনের শিক্ষা ওই সময়ে প্রচলিত ছিল না। ওই সময় শুধুমাত্র ধর্ম শিক্ষা ছিল, এবং এই বিহারগুলো বিশ্ববিদ্যালয়ের মতো ব্যবহার করা হতো। যেমন দেখো যে তক্ষশিলা পাকিস্তানে, এই তক্ষশিলাতে কি হতো? শুধু ধর্ম শিক্ষা দেওয়া হতো, এবং এগুলো ইউনিভার্সিটি, ঠিক আছে, এমন। ওকে, তো এটা সঠিক উত্তর হচ্ছে কি, যারা ধর্মপাল বলেছে তোমাদের উত্তর ঠিক আছে। ধর্মপাল মূলত হচ্ছে সোমপুর বিহার স্থাপন করেন। এবং তোমরা যারা ছবিতে অ্যাটলিস্ট দেখেছো, যারা সেখানে গিয়েছো পাহাড়পুরে, তোমরা তো মোটামুটিভাবে দেখেছোই যে আসলে বিহারটা দেখতে কেমন। এখানে দেখবা যে মন্দির টাইপের স্ট্রাকচারটা, এবং এইখানে তোমার ধর্মশিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন মঠ বা হচ্ছে যে ছোট ছোট জায়গা যেখানে বসে ধর্মশিক্ষা দেওয়া হতো, এগুলো ওখানে ছিল। আচ্ছা, মূলত পাল বংশের সবচেয়ে সবচেয়ে প্রমিনেন্ট শাসক হচ্ছেন ধর্মপাল, যিনি সবচেয়ে বেশি মানে এই বৌদ্ধ ধর্মের প্রসার করেছেন বা এই প্রসারের ব্যাপারে অর্থ খরচ করেছেন। তো ইনি এই যে তিনি যেটা করেছেন যে আমাদের দেশের বরেন্দ্র অঞ্চল, যেটা মানে বৃহত্তর রাজশাহী অঞ্চল, এই অঞ্চলে সবচেয়ে বেশি বিহার প্রতিষ্ঠা করেছেন, এবং তার মধ্যে এই সোমপুর বিহারও একটা। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন দেখি, মহাস্থানগড়ের সর্বাপেক্ষা আকর্ষণীয় নিদর্শন কোনটি? মহাস্থানগড় তোমরা জানো বগুড়াতে। তো মহাস্থানগড়ের সর্বাপেক্ষা আকর্ষণীয় নিদর্শন কোনটি? বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, মনির ঘোন নাকি ওয়ারি বটেশ্বর, কোনটা? আচ্ছা ভাইয়া, জিপিএ সহ কত পেলে চান্স পাওয়া যাবে? পরীক্ষা দিতে থাকো, মানে সর্বোচ্চ যত তোমার তোলা যায় তুলবা, কারণ এখানে সিট সংখ্যা খুবই কম, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আবার কোশ্চেন এক এক সময় এক রকম হয়, শিফটে পরীক্ষা হয়, এর জন্য কোনো কিছুই তোমাকে নিশ্চিত গ্যারান্টি দিতে পারবে না। তুমি সর্বোচ্চ মার্ক যেটা তোলা যায় সেটা তোলার চেষ্টা করবা। আচ্ছা, গোবিন্দ ভিটা বলছো, অনেকেই গোবিন্দ ভিটা বলছো,
সবাই ক উত্তর করার চেষ্টা করছো, একজন বলছো ক অথবা খ। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে বৈরাগীর ভিটা। আচ্ছা, তো দেখো তোমাদের এখানে বৈরাগীর ভিটা এবং বৈরাগীর চালা দুইটা বিষয় আছে। বৈরাগীর চালা কোথায়? গাজীপুরে, হ্যাঁ, আর বৈরাগীর ভিটা হচ্ছে মহেস্থানগড়ে। এটা একটু খেয়াল রাখতে হবে। মহেস্থানগড় কি একটা বিশাল এরিয়া, তাই না? এর মধ্যে আবার ছোট ছোট নামকরণ আছে, তার মধ্যে বৈরাগীর ভিটা অন্যতম, এবং বৈরাগীর ভিটা এখানে সবচেয়ে আকর্ষণীয়। ওকে, 15 নম্বর দেখি, লিখিত ভাষার প্রথম উদ্ভব হয়েছিল কোন যুগে? লিখিত ভাষার প্রথম উদ্ভব হয়েছিল কোন যুগে? তাম্র, ব্রোঞ্জ, প্রাচীন প্রস্তর নাকি লৌহ? এটা আমি মনে হয় বলে ফেলেছি আগের কোশ্চেনটা উত্তর করার সময়, তোমরা এখন খুব সহজেই পেরে যাবে। 15 নম্বরের উত্তর করার চেষ্টা করো একটু। তাম্র, ব্রোঞ্জ, প্রাচীন প্রস্তর নাকি লৌহ? আচ্ছা, এর আগে কোশ্চেনটা মানে যখন হচ্ছে যে প্রস্তর যুগ যেটার উত্তর হিসেবে নিলাম আমরা, সেখানে আমি বলে ফেলেছিলাম যে ব্রোঞ্জ যুগে মূলত আমাদের এই যে লিখিত ভাষার প্রচলন শুরু হয় ব্রোঞ্জ যুগে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্রোঞ্জ, অপশন বিতে এটা দেওয়া আছে। দেখো আমরা এটা আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব পার্ট আনসার করছি। প্রত্নতত্ত্ব থেকে কেমন কোশ্চেন হবে তোমরা বুঝতে পারতেছো। দেখো যে প্রত্নতত্ত্বের ইতিহাস, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে সেগুলা, এমন কোশ্চেনই হবে, ঠিক আছে? আবার প্রত্নতাত্ত্বিকদের কোনো মতামত, হ্যাঁ, তাদের কোনো উক্তি, এগুলা থেকে কোশ্চেন হবে। আচ্ছা, 16 নম্বর, বরেন্দ্রকে পাল রাজাদের পিতৃভূমি বলে ইঙ্গিত করেছেন কে? কবি মালাধর বসু, কবি সনাতন গোস্বামী, কবি সন্ধ্যাকর নন্দী, কবি বৃন্দাবন দাস, কে? আচ্ছা, এটা একটু উত্তর করার চেষ্টা করো। দেখো, কিছুক্ষণ আগেই বলেছিলাম যে পাল রাজারা সবচেয়ে বেশি বৃহত্তর রাজশাহী অঞ্চলে এই বিহারগুলো প্রতিষ্ঠা করেছে। তো এখানে বলছে বরেন্দ্রকে, মানে বৃহত্তর রাজশাহী অঞ্চলকে পাল রাজাদের পিতৃভূমি, অর্থাৎ এখানে তারা কি করেছে, মানে পিতৃভূমি বলতে যে জায়গাটাকে মানুষজন খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে, এই সেন্সে পিতৃভূমি বলা হয়েছে। আচ্ছা, তো এই কথাটা কে বলেছেন? হ্যাঁ, এই কথাটা কে বলেছেন? উত্তর যারা গ বলছো, কবি সন্ধ্যাকর নন্দী, তোমাদের উত্তর ঠিক আছে। কবি সন্ধ্যাকর নন্দী এই কথাটা বলেছেন যে বরেন্দ্র অঞ্চল হচ্ছে পাল রাজাদের পিতৃভূমি, অর্থাৎ তারা এই জায়গাটাকে এতটাই ভালোবাসতেন যে এখানে এত বেশি বৌদ্ধ বিহার নির্মাণ করেছেন। আচ্ছা, এবং তোমরা একটা জিনিস খেয়াল রেখো যে পাল রাজারা ছিলেন হচ্ছে বৌদ্ধ ধর্ম অনুসারী, ঠিক আছে? বৌদ্ধ ধর্মের অনুসারী। ওকে, তাহলে এটা দিয়ে 16 নম্বর দিয়ে আমাদের আর্কিওলজি বা প্রত্নতত্ত্বের উত্তর করা শেষ হলো। আচ্ছা, অর্থাৎ 8টা করে কোশ্চেন হবে। এবার আমরা ফিলোসফি থেকে আনসার করব, দর্শন থেকে। আচ্ছা, যারা যুক্তিবিদ্যা পড়েছো তোমাদের জন্য একটু সহজ হবে, যারা পড়নি তাদের জন্য একটু লেখাপড়া করতে হবে। আমি বলবো না কঠিন হবে, বাট একটু লেখাপড়া করতে হবে। দর্শন শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত? ল্যাটিন, গ্রিক, সংস্কৃত নাকি ইংরেজি? এটা মোটামুটি সবারই ভুল করার সম্ভাবনা আছে, একটু উত্তর করার চেষ্টা করো। সব মেয়ে দেখছি জাবিতে পরীক্ষা দিবে। জাবিতে শুধু মেয়ে কেন, ছেলে সবাই পরীক্ষা দিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি প্রিভিয়াস কোনো কোশ্চেন থাকলে একটু দেখি। আচ্ছা, বাড়ি মহেস্থান হয়েও ভুল করলাম, মানে তোমার বাসা মহেস্থানে, বাট মহেস্থানগড়ের কোশ্চেনের উত্তর তুমি করতে পারতেছো না। সুন্দর তো, একটু লেখাপড়া করো, না হলে দেখবা যে জাহাঙ্গীরনগরে তুমি পড়তে পারতেছো না। আচ্ছা, আজকের ক্লাসে কি সকল এমসিকিউ নিয়ে আসা হয়েছে? কমন আসার মতো যেগুলো, না কমন আসার মতো যেগুলো, আমি সেগুলো কিভাবে জানবো? আমি যদি জাহাঙ্গীরনগরে কোশ্চেন করতাম বা যদি কোশ্চেন কোনোভাবে কিনে আনতাম তাহলে এটা করতে পারতাম, যে যা যা আসবে আমি এখানে দাতা নিয়ে চলে আসতাম, তাহলে হতো। এই টপিকগুলো থেকে কোশ্চেন হবে, এই টপিকগুলো থেকে হবে। এখন তোমাদের কাজ এই টপিকগুলোর উপর একটু লেখাপড়া করা। আচ্ছা, সবাই বলছো গ্রিক শব্দ। আচ্ছা, হ্যাঁ, তোমাদের তো ঠিক আছে। দেখো, দর্শন এসেছে কি থেকে, মানে ফিলসফি থেকে। এই ফিলসফি শব্দের রুট হচ্ছে গ্রিক শব্দ, এবং গ্রিসেই তোমার যে প্রাচীনতম ফিলসফির চর্চা ওখান থেকে শুরু। দেখবা যে এই যে যা সব ফিলসফার আছেন সবার জন্মই কিন্তু মোটামুটিভাবে গ্রিসে। শুধুমাত্র ফিলসফার না, ওই সময় অন্যান্য দিকে যারা ছিলেন গণিতবিদ, জ্যোতির্বিদ, সবাই মোটামুটি হচ্ছে গ্রিসে জন্মগ্রহণ করা। তো গ্রিস ওই সময় জ্ঞানে বিজ্ঞানে, গ্রিসের হচ্ছে অ্যাথেন্স মূলত জ্ঞানে বিজ্ঞানে খুব এগিয়ে ছিল, এবং মোটামুটি দেখবা যে আমাদের যত আধুনিক লেখাপড়া করার শাখাগুলো ওইখান থেকে অধিকাংশ এসেছে। তো সঠিক উত্তর হচ্ছে গ্রিক শব্দ, অপশন বি কারেক্ট আনসার। 18 নম্বর, প্লেটোর রূপতত্ত্ব অনুসারে কোনটি সঠিক? অর্থাৎ দেখো যে ওইখানে
সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল যারাই ছিলেন সবাই তো ফিলোসফার, তাই না? তো সবার ফিলোসফি নিয়ে অবদান আছে। কারো কারো ফিলোসফির বাইরে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান বা হচ্ছে জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, অনেক সাইটে আরও অবদান রেখেছেন তারা। আচ্ছা, তো আইন বিজ্ঞানও তাদের অবদান আছে। আচ্ছা, তো প্লেটো তিনি যে দর্শনে অবদান রেখেছেন সেখানে রূপতত্ত্ব নামে তার একটা থিওরি আছে। এই রূপতত্ত্ব অনুসারে কোনটি সঠিক? রূপই বাস্তব জগতের মূল ভিত্তি, বাস্তব জগতই সর্বোচ্চ বাস্তবতা, বস্তুই সর্বোচ্চ সত্য, অভিজ্ঞতা ছাড়া জ্ঞান অসম্ভব। কোনটা সঠিক উত্তর? আচ্ছা, উত্তর করছো বাট একটু স্লোলি, মানে একটু কনফিউজিং মনে হচ্ছে, তাই না? রূপই বাস্তব জগতের মূল ভিত্তি। আচ্ছা, রূপতত্ত্বকে রূপকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বলা হয়েছে বাস্তব জগতের মূল ভিত্তি হচ্ছে রূপ। আচ্ছা, তাহলে 18-র ক সঠিক উত্তর। একটু দ্রুত যাই, আমাদেরকে তোমাদের পড়ালেখা করার সুযোগ দিতে হবে, সারা রাত ধরে তার এটা সলভ করবো না, দ্রুত শেষ করে দিব। 19 নম্বর, জ্ঞান তত্ত্বের প্রধান প্রশ্ন কোনটি? আচ্ছা, তাহলে রূপতত্ত্ব দেখলাম একটা, জ্ঞান তত্ত্ব আর একটা থিওরি। আচ্ছা, জ্ঞান তত্ত্বের প্রধান প্রশ্ন কোনটি? তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। 19 নম্বর, কিভাবে সমাজ গঠিত হয়, কিভাবে নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়, কিভাবে আমরা জ্ঞান অর্জন করি, কিভাবে শিল্পের সৌন্দর্য নির্ধারণ করা হয়। আচ্ছা, 19-এর গ বলছো অধিকাংশ উত্তর। তোমরা সব উত্তরগুলো পেরে যাচ্ছ মোটামুটি, এটা ভালো দিক, এটা ভালো দিক যে তোমরা বেশ ভালো লেখাপড়া করেছো। সঠিক উত্তর হচ্ছে কিভাবে আমরা জ্ঞান অর্জন করি, অপশন সি কারেক্ট আনসার। আচ্ছা, তাহলে আমরা দেখি যে যুক্তিবিদ্যার কঠিন কোশ্চেনও তোমাদের কাটকাতে পারবে না। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি যুক্তি শাখা নয়? আনুমানিক যুক্তি, প্রত্যক্ষ যুক্তি, অনয়নমূলক যুক্তি, নীতিশাস্ত্র, কোনটি? এটা একটু উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, সহজ উত্তর করে ফেলছো যে এটার সাথে যুক্তি লেখা নাই, তার মানে এটা কোনো অবস্থাতে শাখা না। আচ্ছা, খুব সহজ উত্তর ছিল এটা, তোমরা সবাই পেরে যাচ্ছ, এটা অপশন সি কারেক্ট আনসার। একজন পারলে বাকিরা পারে। হ্যাঁ, তুমি বেশ সুন্দর একটা কথা বলেছো যে সবার আগে একজনকে পারতে হয়। একজন মোটামুটি পেরে গেলে বাকিদের ভুল করার সম্ভাবনা অনেকটাই কমে যায়, এবং যখন 2-3জন পেরে যায় তারপর আর বাকিরা কেউই ভুল করে না। এটা ভালো দিক। পরীক্ষার হলে এমন সুযোগ থাকলে খুব ভালো তো, তাই না? যে একজন পারলে ওই রোতে যারা বসে আছে সবাই সঠিক করে ফেলবে, এমন সিস্টেমটা চালু করা উচিত মনে হয়। আচ্ছা, এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। 21 নম্বর কোশ্চেন দেখি, নিচের কোনটি জন রলসের ন্যায় বিচার তত্ত্বের মূল উপাদান? জন রলস, হ্যাঁ, জন রলস বা জন রাউলস বিভিন্ন নামে ডাকা হয় ওনাকে। স্পেলিং ইংলিশ বানানটা হচ্ছে ROWS, হ্যাঁ, রলস বা রাউলস এমন। আচ্ছা, এখন উত্তর দিলে সবাই ভাববে দেখে দেখে উত্তর দিচ্ছি তাই দিব না আর। আচ্ছা, ঠিক আছে, পরের কোশ্চেন সবার আগে উত্তর দিবে। নিচের কোনটি জন রলসের ন্যায় বিচার তত্ত্বের মূল উপাদান? আচ্ছা, জন রলস হচ্ছেন মূলত একজন কি বলে এটাকে, মানে লিগাল ফিলোসফার বলবো আমি ওনাকে। মানে তার যে অবদান অধিকাংশই হচ্ছে আইনশাস্ত্রে, বাট ফিলোসফার মানে আইনশাস্ত্র ইজ ওয়ান টাইপ অফ ফিলোসফি, ঠিক আছে? এবং তার অবদান সবচেয়ে বেশি হচ্ছে জুরিসপ্রুডেন্সে, আইন বিজ্ঞানে, আইনশাস্ত্রে বা ন্যায় বিচার শাস্ত্র যেটাকে বলা হয় এক কথায়। আচ্ছা, তো এখানে মূল উপাদান তিনি যে এই থিওরি দিয়েছেন সেখানকার মূল উপাদান কি? সাম্যতা নীতি, আনুমানিক নীতি, শ্রেণীগত বৈষম্য, নাকি সমাজতান্ত্রিক তত্ত্ব? আচ্ছা, ক বলছো, খ বলছো, মানে দু একজন একটু দূরে চলে যাচ্ছ। সঠিক উত্তর হচ্ছে সাম্যতা নীতি, অপশন এ কারেক্ট আনসার। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন শেষ। 22 নম্বর দেখবো, সামাজিক চুক্তি তত্ত্বের প্রবক্তা ছিলেন। এটা বলবো না উত্তর আমি, তোমরা বলো। সামাজিক চুক্তি, এতদিন ধরে লেখাপড়া করে সামাজিক চুক্তি তত্ত্বের প্রবক্তাকে, এটা তোমাদের পড়া উচিত, অবশ্যই উচিত। 22 নম্বরের উত্তর তোমরা বলার চেষ্টা করো। সামাজিক চুক্তি এই তত্ত্বের প্রবক্তাকে, এটা তোমরাই বলার চেষ্টা করো। প্লেটো ও অ্যারিস্টটল, হবস, লক ও রুশো, দেকার্তে ও কান্ত, বার্টলি ও হিউম, কে? আচ্ছা, রুশো যেখানে আছে সেটাই সঠিক উত্তর, এটা তো বুঝতে পারছি। জন লক, রুশো, এটাই কারেক্ট আনসার, অপশন বি। এটা সহজ কোশ্চেন। তাহলে দেখো যে যুক্তিবিদ্যা দর্শন থেকে যে কোশ্চেন হবে সেটা একদম যুক্তিবিদ্যার বই ধরে ধরে কোশ্চেন কিন্তু না, ঠিক আছে? একটু বাইরে গিয়ে, মানে একটু ভাষা কোশ্চেন, বিভিন্ন তোমার হচ্ছে ফিলোসফারদের উক্তি, তাদের অবদান, তাদের থিওরির মূল কথা বা কোন থিওরির প্রবক্তা কে, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন একটু বেশি দেখা যায়। তোমরা সেভাবে লেখাপড়া করবে তাহলে। আচ্ছা ভাই, 20 নম্বর ঘ হবে না উত্তর?
20 নম্বরে তাহলে আমরা একটু ব্যাক করি। 20 নম্বরের উত্তর হচ্ছে না, আনয়নমূলক। আচ্ছা, এবার আমরা 23 নম্বরে যাই। মানুষ স্বাধীন এবং তার অস্তিত্বের জন্য সে নিজেই দায়ী, এটি কোন দর্শনের মূল কথা? জবির জন্য কি কোনো লিখিত ক্লাস হবে না? আচ্ছা, জবির জন্য তোমাদেরকে আজকে একটা পরীক্ষা নেওয়া হবে আশা করি, এবং এই পরীক্ষাটা দাও, তারপর এটা ডিসাইড হবে, এবং তোমরা এই পরীক্ষা দিয়ে বুঝতে পারবে যে জবিতে কোন ধরনের কোশ্চেন হতে চলেছে, এবং তার বেসিসে তোমাদেরকে উপদেশ দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, মানুষ স্বাধীন এবং তার অস্তিত্বের জন্য সে নিজেই দায়ী। আচ্ছা, প্লিজ একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, এটা 20 নম্বরের আনসার ডি দেওয়া ভাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখব, ওটা পরবর্তীতে দেখব আমি। আচ্ছা, মানুষ স্বাধীন এবং তার অস্তিত্বের জন্য সে নিজেই দায়ী, এটি কোন দর্শনের মূল কথা? এটা হচ্ছে অস্তিত্ববাদ। তোমরা এই বিষয়টা খেয়াল রাখো, মানুষের অস্তিত্ব নিয়ে কাজই করে হচ্ছে অস্তিত্ববাদ, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে 23-এর এ। 24 নম্বর, জ্ঞানতত্ত্বের দুটি প্রধান ধারা কি কি? জ্ঞানতত্ত্বের দুটি প্রধান ধারা কি কি? বস্তুবাদ ও ভাববাদ, যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদ, নৈতিকতাবাদ ও অস্তিত্ববাদ, রূপতত্ত্ব ও নীতিশাস্ত্র। জ্ঞানতত্ত্বের দুটি প্রধান ধারা কি কি? আচ্ছা, উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, এটা কি আজকে সকালের পরীক্ষার সলভ ক্লাস? হ্যাঁ, আজকে সকালের ক্লাসের সলভ ক্লাস প্লাস হচ্ছে মানে কিছু সাজেশনমূলক ক্লাস। ওকে, এখানে কেউ কেউ ক বলছো, কেউ কেউ খ বলছো। জ্ঞানতত্ত্বের দুটি প্রধান ধারা কি কি? আচ্ছা, তোমাদের উত্তর অধিকাংশ ঠিক আছে, অধিকাংশ ঠিক আছে। তোমরা যারা খ বলেছো তোমাদের সবার উত্তর ঠিক। যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এটা মজার ব্যাপার যে তোমরা অধিকাংশ উত্তর করতে পারতেছো, এটা ভালো। আচ্ছা, 25 নম্বর দেখি আমরা, পরবর্তী কোশ্চেন। মানে 24 পর্যন্ত দর্শন শেষ, দর্শন শেষ। এবার আমরা দেখব ইন্টারন্যাশনাল রিলেশনস। তাহলে দেখো 5টা টপিকের মধ্যে 3টা শেষ হয়ে গেছে। আমরা প্রথমে দেখলাম কি? প্রথমে দেখলাম হচ্ছে হিস্ট্রি, তারপর দেখলাম হচ্ছে আর্কিওলজি, তারপর দেখলাম ফিলসফি, মানে 3টা শেষ হয়ে গেছে। এবার আমরা দেখবো ইন্টারন্যাশনাল রিলেশন, তারপর দেখবো জার্নালিজম, দেখলে শেষ হয়ে যাবে। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়নের প্রধান সদর দপ্তর কোথায়? বার্লিন, লন্ডন, ব্রাসেলস আর রোম? কোথায়? সহজ কোশ্চেন, তাই না? ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তরটা কোথায়? বার্লিন, লন্ডন, ব্রাসেলস আর রোম? আচ্ছা, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ আর ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর, তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্রাসেলস। আচ্ছা, 26 নম্বর দেখি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর কখন অনুষ্ঠিত হয়? জানুয়ারি, জুন, সেপ্টেম্বর আর ডিসেম্বর? কখন অনুষ্ঠিত হয়? জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর কখন অনুষ্ঠিত হয়? আচ্ছা, আচ্ছা, অধিকাংশই বলছো গ। এটা সহজ কোশ্চেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেখবা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়, এবং সেখানে পৃথিবীর সকলদের যারা জাতিসংঘের সদস্য সেখানে যোগদান করেন। বাংলাদেশের প্রতিনিধি দেখবা যে এক জায়গাতে বসে আছে, সেখানে সামনে বাংলাদেশ লেখা, পৃথিবীর অন্যান্য দেশ যেখানে বসে থাকে তাদের সামনে লেখা, এভাবে দেখবা সব দেশ পার্টিসিপেট করে জেনারেল অ্যাসেম্বলিতে। আচ্ছা, থুসিডিডিস ট্রাপ বলতে কি বোঝায়? অর্থাৎ থুসিডিডিস ট্রাপ কি? এটা একটু উত্তর করো। থুসিডিডিস ট্রাপ এটা ইন্টারন্যাশনাল রিলেশনের একটা টার্মিনোলজি। আচ্ছা, টার্মিনোলজি মানে তো বোঝো, পরিভাষা, ঠিক আছে? এক ধরনের পরিভাষা এটা। এই পরিভাষার মিনিংটা কি আসলে? মানে থুসিডিডিস ট্রাপ কি? আচ্ছা, গ বলছো, খ বলছো, পারবো না, স্কিপ। চিন্তা ভাবনা করো, একটু চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে উত্তর করতে পারবা। অপশনে দাও অর্থনৈতিক মন্দা, বিদ্যমান পরাশক্তি ও উদীয়মান শক্তির মধ্যকার সম্ভাব্য সংঘাত, কূটনৈতিক জোট গঠন, জলবায়ু পরিবর্তনের প্রভাব। আচ্ছা, যারা উত্তর বি বলেছো তোমাদের উত্তর ঠিক আছে। অর্থাৎ একটা পরাশক্তি আছে আর উদীয়মান কোনো শক্তি আসতে পারে, তাদের মধ্যে সম্ভাব্য সংঘাত। একটা বিষয় বোঝার চেষ্টা করো, আমেরিকা কি একটা পরাশক্তি না সারা বিশ্বের? ইন্ডিয়া কি করার চেষ্টা করছে? ইন্ডিয়া এশিয়ার অন্যতম পরাশক্তি হওয়ার চেষ্টা করছে। চায়না এশিয়ার অন্যতম পরাশক্তি হওয়ার চেষ্টা করতেছে। চায়না আমেরিকার মধ্যে কি সম্পর্ক ভালো আছে? নাই। এটাই হচ্ছে থুসিডিডিস ট্রাপ।
অর্থাৎ একটা পরাশক্তি আছে আর অন্য কেউ পরাশক্তি হওয়ার সম্ভাবনাময় অবস্থানে আছে, এই দুইটা দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, সংঘাত হওয়ার সম্ভাবনা থাকে, এইটাই। তো ইন্ডিয়া যেমন পরাশক্তির চেষ্টা করতেছে, ইন্ডিয়ার সাথে আমেরিকা দেখবা সম্পর্ক একটু দূরে দূরে চলে যাচ্ছে, দেখবা অনেক ভারতীয় অবৈধ অভিবাসীকে সবার আগে ফেরত পাঠাইছে, ঠিক আছে। এর কারণটা কি, মানে সম্পর্কে একটা ফাটল দেখা দিচ্ছে, কারণ ইন্ডিয়া এই অঞ্চলে কি হতে যাচ্ছে, পরাশক্তি হওয়ার চেষ্টা করতেছে। আজ ফার্স্ট দেখলাম। আচ্ছা একটা কথা বলি যে বিভিন্ন, এটা দ্বারা কি বুঝি আমরা, এটা দ্বারা বুঝি যে বিভিন্ন পরিভাষা থেকে কোশ্চেন থাকবে, বিভিন্ন পরিভাষা থেকে কোশ্চেন থাকবে, এভাবে তোমরা নিজেরা টপিকস বা ক্যাটাগরাইজ করে ফেলো, বুঝছো, যে এই ধরনের কোশ্চেন হবে, এই টপিক থেকে কোশ্চেন হতে পারে, এটা গুরুত্বপূর্ণ এভাবে। ইতিহাস নিয়ে সাজেশন দিবেন প্লিজ। ইতিহাস অংশটা আমরা প্রথমেই সলভ করেছি, ওইখানে যেভাবে ছিল, ওইখানে ছিল হচ্ছে বাংলাদেশের ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস, হ্যাঁ, আবার বাংলাদেশের ইতিহাসের কিছু ক্যাটাগরি, এভাবে এভাবে তোমরা ওই অংশগুলো বেশি বেশি পড়বা, ঠিক আছে। তোমরা কোশ্চেন দেখো, মানে এই বা লাইভ শেষ হয়ে গেলেও তো আমাদের ভিডিওটা পেজেই থেকে যাবে, এখান থেকে তোমরা কোশ্চেনটা দেখতে পারবে আবারও, মানে লাইভটা আবারও দেখতে পারবে। এভাবে তোমরা দেখে 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 নিজেরা ক্যাটাগরাইজ করো, মানে হচ্ছে আমরা হচ্ছে যেভাবে বলছি সেভাবে তোমরা একটু করার চেষ্টা করো। দেখো যে এখানে আমাদের এমসিকিউ আছে কয়টা, 40টা। এমন না যে এই 40টা এমসিকিউ হুবহু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে, এখান থেকে জাস্ট প্রত্যেকটা টপিক সিলেক্ট করো, যে এখানে হিস্ট্রিতে 8টা কোশ্চেন দেওয়া, কোন কোন টপিক থেকে 8টা কোশ্চেন, এই 8টা টপিক একটু বেশি পড়ো, বাকি টপিকগুলোও পড়ো, এমন না যে বাকিগুলো বাদ দিয়ে দিলাম, বাকিগুলো পড়ো, বাট এই একটা একটু বেশি পড়ো, এভাবে লেখাপড়া করতে থাকো। আচ্ছা 28 নম্বর কোশ্চেন, নন অ্যালাইন্ড মুভমেন্ট বা ন্যাম, এটা যেটাকে আমরা বলি, ন্যামের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। এর অন্যতম প্রধান উদ্দেশ্য কি, মানে কেন ন্যাম প্রতিষ্ঠা করা হয়েছিল, এর উদ্দেশ্যটা কি ছিল? অপশন দেওয়া ছিল সামরিক জোট তৈরি করা, এখানে একটু টাইপিং মিস্টেক আসছে, এইখানে হবে মূলত এটা যুক্তরাষ্ট্র, এইখানে মানে এটা কেটে গেছে এখানে। সামরিক জোট তৈরি করা, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রভাব মুক্ত থাকা, আন্তর্জাতিক অর্থনীতিতে আধিপত্য বিস্তার করা, বিশ্বযুদ্ধ প্রতিরোধ করা, কোনটা? আচ্ছা কেউ খ বলছো, কেউ ক বলছো। আচ্ছা অধিকাংশেরই উত্তর হচ্ছে খ, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে খ, যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত থাকা। নন অ্যালাইন্ড, একটা জিনিস দেখো, নন অ্যালাইন্ড। আচ্ছা অ্যালাইন শব্দের অর্থ কি? অ্যালাইন, জাস্ট অ্যালাইন, অ্যালাইন মানে একটা ইয়া হয়ে যাওয়া, একটা পোল হয়ে যাওয়া, ঠিক আছে, মানে কোন একটা পোলে সমাবেশ হওয়া বা সমাবেত হওয়া, এটাকে বলে অ্যালাইন, অ্যালাইনমেন্ট। তোমরা যারা হচ্ছে মানে আইটি স্কিল ভালো, তোমরা জানো যে অ্যালাইনমেন্ট বলতে কি বোঝে, আমরা যখন ওয়ার্ড ফাইলে কোনো কিছু টাইপ করি, মানে কোনো একটা পোল আকারে ক্যাটাগরাইজ করা এমন। আর নন অ্যালাইন্ড মানে আমরা কোনো পোলে যাব না, মানে হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের পোলেও যাব না, যুক্তরাষ্ট্রের পোলেও যাব না, দুইটা পোল থেকে আমরা মুক্ত থাকবো। এবং ন্যাম যখন প্রতিষ্ঠা করা হয়, এর উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে যদি আবারও কখনো বিশ্বযুদ্ধ হয়, আমরা কোনো পক্ষ নিব না, মানে আমরা কোনো পক্ষে যাব না, আমরা নিরপেক্ষ থাকবো, এটাই হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট। আচ্ছা তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা এবার আমরা দেখি 29 নম্বর, শেনজেন চুক্তি কিসের সাথে সম্পর্কিত? ইউরোপে মুক্ত চলাচল, ন্যাটোর প্রতিরক্ষা নীতি, ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য নীতি, নাকি জলবায়ু পরিবর্তন? শেনজেন চুক্তি কিসের সাথে সম্পর্কিত? শেনজেন চুক্তি, আচ্ছা বড় অপশনগুলোই কারেক্ট হবে যা বুঝলাম, এটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রে নাও হতে পারে। আচ্ছা শেনজেন চুক্তি, সবাই মোটামুটি মোটামুটি সঠিক উত্তরই করেছো, সবাই মোটামুটি কারেক্ট আনসার বলেছো। ইউরোপে মুক্ত চলাচল, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে তুমি অবাধে চলাচল করতে পারবা, এর জন্য তোমার কোনো এক্সট্রা পাসপোর্ট বা ভিসা কিছুই প্রয়োজন হবে না। যেমন আমাদের দেশ থেকে যারা ইউরোপে যায়, মানে স্টুডেন্ট যারা যায়, দেখবা যে তাদের অধিকার একটা বিশাল অংশের ভিসা থাকে শেনজেন ভিসা, আবার শেনজেন স্কলারশিপও আছে। অর্থাৎ এই ভিসাতে গেলে তুমি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবাধ চলাচল করতে পারবা। এই দেশের মধ্যে তো এমনিতেই বর্ডার নেই, এদের মধ্যে ট্রেন চালু আছে, যেটাকে তোমরা হচ্ছে এটা ইউরো স্টার ট্রেনটার নাম। এই ট্রেনে হচ্ছে তোমরা মোটামুটি সব দেশে ঘুরতে ফিরতে পারবা। ধরো যে তোমরা 2-4 ঘন্টার মধ্যে 4টা-5টা দেশে ভ্রমণ করতে পারবা, এমন সিস্টেম ওরা দাঁড় করা আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে ইউরোপে মুক্ত চলাচল এমন একটা চুক্তি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI কোন দেশের একটি কৌশলগত প্রকল্প? উত্তর করার চেষ্টা করো একটু। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কোন দেশের একটি কৌশলগত প্রকল্প? যুক্তরাষ্ট্র, ভারত, চীন, নাকি রাশিয়া?
এটা এটা হচ্ছে একটু উত্তর করার চেষ্টা করো যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কোন দেশের একটি কৌশলগত প্রকল্প। সি বলছো, চীন বলছো, চীন, ইয়েস চীন, সঠিক উত্তর হচ্ছে চীন। এই কোশ্চেনটা এই বছর ডিইউতে এসেছিল, সঠিক উত্তর হচ্ছে চীন। আচ্ছা 31 নম্বর দেখি, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এটা সদর দপ্তর কোথায় অবস্থিত বা আইসিজে কোথায় অবস্থিত? সহজ কোশ্চেন আমার কাছে মনে হয়, বিভিন্ন জায়গাতে এসেছে এর আগে। আন্তর্জাতিক বিচার আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, ব্রাসেলস বেলজিয়াম, হেগ নেদারল্যান্ডস, জেনেভা সুইজারল্যান্ড। কোথায়? আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত? আচ্ছা গ যারা বলছো তোমাদের উত্তর একদম ঠিক আছে, দ্য হেগ নেদারল্যান্ডস। আচ্ছা সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আইআর এর লাস্ট কোশ্চেন, এইজিমনিক স্থিতিশীলতা বা এইজিমনিক স্ট্যাবিলিটি থিওরি বলতে কি বোঝায়? এই কথাটা একটু মনে রেখো, এটা বেশ গুরুত্বপূর্ণ শব্দ। এইজিমনিক বা হেজিমনিক দুইটা উচ্চারণই করে, বাট এইজিমনিক সঠিক, মানে এইজকে একটু সাইলেন্ট রাখতে হবে এখানে, যেমন অনেস্ট এমন। এইজিমনিক স্ট্যাবিলিটি থিওরি বলতে কি বোঝায়? একটি পরাশক্তি বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করে, কেবলমাত্র সামরিক শক্তি আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে পারে, বহু পরাশক্তির প্রতিযোগিতা বিশ্বের জন্য ভালো, ছোট দেশগুলোর প্রভাব আন্তর্জাতিক নীতি নির্ধারণে বেশি। আচ্ছা 32-এর খ বলছো বড় অপশনের জন্য, ক বলছো, গ বলছো, বিভিন্ন উত্তর বলছো। ল ডিপার্টমেন্টের কোশ্চেন কোনগুলো পড়বো ভাইয়া? আচ্ছা ল ডিপার্টমেন্টের জন্য আলাদাভাবে বলা হবে, এখন যেটা চলছে এটার ভিতরে থাকি আমরা একটু। আচ্ছা কোশ্চেন আসার আগেই আনসার দেয় জনগণ, বা আচ্ছা মূলত এটা নেটওয়ার্কের ব্যাপার, মানে অনেক জায়গাতে নেটওয়ার্ক ফাস্ট হওয়ার কারণে সে একটু দ্রুত এই ভিডিও তার কাছে পৌঁছাচ্ছে, সে আগে উত্তর করে ফেলছে। আচ্ছা এখন বড় অপশন ভেবে যারা বি উত্তর বলছো তোমাদের উত্তর ভুল, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে একটি পরাশক্তি বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করে। আচ্ছা এইজিমনিক বা হেজিমনিক কথাটার অর্থ কি দেখো, হেজিমনি শব্দের অর্থ কি বা এইজিমনি এটার অর্থটা কি? এটার অর্থই হচ্ছে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, ঠিক আছে, কর্তৃত্ববাদ এক কথায়। আচ্ছা স্ট্যাবিলিটি মানে কি? স্থিতিশীলতা, অর্থাৎ কর্তৃত্বের মাধ্যমে বিশ্বকে স্থিতিশীল রাখা। এই কর্তৃত্ব কে দেখাবে? একটি পরাশক্তি দেখাবে। তাহলে জাস্ট একটু মিনিং করার চেষ্টা করো। এইজিমনিক শব্দের অর্থই কর্তৃত্ববাদ বা কর্তৃত্ব রাখা, এবং স্ট্যাবিলিটি অর্থই হচ্ছে স্থিতিশীল রাখা, অর্থাৎ কর্তৃত্বের মাধ্যমে বিশ্বকে স্থিতিশীল রাখা, এটাই হচ্ছে এজিমনিক স্ট্যাবিলিটি। আচ্ছা তাহলে একটি পরাশক্তি বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করে, এটাই সঠিক উত্তর, অপশন এ কারেক্ট আনসার। আচ্ছা এটা কোন টপিকের? এগুলো হচ্ছে আইআর এর, বুঝছো, আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন পরিভাষা থেকে কোশ্চেন হয়, এগুলো দেখতে হবে, এরা আগেই উত্তর দেয়। আচ্ছা দেখি আমরা, এটা হচ্ছে আইআর এর সর্বশেষ কোশ্চেন, 32 নম্বর ছিল আইআর এর সর্বশেষ কোশ্চেন। এবার আমরা জার্নালিজম থেকে দেখে শেষ করে ফেলবো। কোন সাংবাদিকতার ক্ষেত্রে অফ দ্য রেকর্ড তথ্য ব্যবহার করা হয়? কোন সাংবাদিকতার ক্ষেত্রে অফ দ্য রেকর্ড তথ্য ব্যবহার করা হয়? খেলাধুলা রিপোর্টিং, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানমূলক সাংবাদিকতা, নাকি ফিচার রিপোর্টিং? কোনটা? বড় অপশন ভেবে একটা উত্তর দিলাম, তা ভুল না। সবসময় বড় অপশনকে পিক করা যাবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেটা বড় অপশন সেটা কারেক্ট। বিশেষত এটা হয় ইংলিশের ক্ষেত্রে, মানে জিকের ক্ষেত্রে সবসময় এটা হয় না, বাট ইংলিশের ক্ষেত্রে এটা হয়। বাট তোমাদেরকে বলি, যদি কেউ এমন করতে চাও যে বড় অপশন তো বলবো, ধরো যে এটা একটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন, এইখানে এটা সবচেয়ে বড়, তো তুমি কি এটা নিবা? মানে টাইপ করলে তো একটা ছোট বড় হবেই, তাই না? বাট যদি এমন হয় সেই ক্ষেত্রে এটা হওয়ার একটা পসিবিলিটি থাকে, মানে যেটা আননেসেসারিলি অনেক বড়, ঠিক আছে। বাট আগের কোশ্চেনটা তুমি খেয়াল করো, সেটা কি এখন আননেসেসারিলি ছিল? কাছাকাছি তো, সামান্য একটু, এই সামান্য একটু কখনো হয় না, ঠিক আছে। এটা কোনো রুল না, এটা একটা সিক্রেট পলিসি, তোমাদেরকে বললাম, এটা মাঝে মাঝে কাজ করে, সব সময় না, মাঝে মাঝে কাজ করে। আগে যেটা হয়েছিল সেটা দেখো, এইখানেও এটা বড় ছিল বাট উত্তরটা হয়নি, সামান্য বড়। সামান্য বড়তে জীবনে কাজ হবে না, বুঝছো, মানে যেটা আননেসেসারিলি অনেক বড়, এটা দেখো আননেসেসারিলি বড়, ঠিক আছে। এইগুলো মাঝে মাঝে কাজ করে, তাও সব সময় না, ঠিক আছে। এটা কেউ আবার আমাকে দোষ দিও না পরে ভুল করে আসলে, এটা সব সময় কাজ করে না। আচ্ছা
ওরে টেকনিক, হ্যাঁ এই টেকনিকটা খুবই সিক্রেট টেকনিক, বাট এটা করে যদি ধরা খাওয়া পরীক্ষাতে আমার দোষ থাকবে না। আমি তোমাদেরকে বলি এটা সবসময় কাজ করে না, আননেসেসারিলি বড় অপশন মাঝে মাঝে উত্তর হয়। আচ্ছা, কোন সাংবাদিকতার ক্ষেত্রে অফ দ্য রেকর্ড তথ্য ব্যবহার করা হয়? অপশনে ছিল খেলাধুলা রিপোর্টিং, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানমূলক সাংবাদিকতা নাকি ফিচার রিপোর্টিং। আচ্ছা ভাই, কমেন্টের জন্য স্টার কি একটা অপশন আসে? এটা কমেন্টের জন্য স্টার কি একটা অপশন আছে, সেটা আমি জানি না আসলে। আচ্ছা, অফ দ্য রেকর্ড তথ্য আসলে কি? দেখো, অফ দ্য রেকর্ড হচ্ছে এমন তথ্য, ধরো তুমি জার্নালিস্ট, তুমি একটা রিপোর্ট তৈরি করতেছো, বাট এমন কিছু তথ্য তুমি পাইছো যেটা কিনা রেকর্ড করার জন্য বা লেখার জন্য, মানে তোমার যে মিডিয়া সেই মিডিয়াতে টাইপ করার জন্য বা কোনো পারপাসে তুমি কাউকে বলতে পারবে না, সব কাজ তোমাকে করতে হবে। রেকর্ড তোমাকে নিজে করতে হবে। যদি টাইপ করার প্রয়োজন হয়, তোমার অফিসে যে টাইপার যারা আছেন, টাইপিস্ট যারা আছেন তাদেরকে দিয়ে করা যাবে না, নিজে টাইপ করতে হবে। মানে এটা খুবই কনফিডেন্সিয়াল রাখতে হবে। অফ দ্য রেকর্ড বলে এটাকে, মানে সব কিছু তোমাকে করতে হবে, কেউ কোনো অবস্থাতেই কিছুই জানবে না। এটা করা হয় মূলত অনুসন্ধানমূলক সাংবাদিকতায়। ধরো তুমি হচ্ছে আমাদের দেশের আলোচিত সাগর রুনি হত্যাকাণ্ড মামলা নিয়ে হচ্ছে একটা রিপোর্ট করতেছো, এটা সব কাজ তোমাকে করতে হবে। এটা সব তথ্য রেকর্ড করা, টাইপ করা সব তোমাকে, এটা বাইরে কেউ করতে পারবে না, মানে কেউ এটা কোনো অবস্থাতে জানতে পারবে না। ধরো এগুলো লং প্রসেস, সময় নেয়। ধরো এমন হয় যে 8 বছর 10 বছর ধরে একটা রিপোর্ট তৈরি হচ্ছে, এটা তুমি যদি কাউকে জানাও, এই রিপোর্ট তার আগেই বাইরে প্রকাশিত হয়ে যাবে এবং কেউ না কেউ তোমাকে থামিয়ে দিবে। এই কারণে এটা কাউকেই জানতে দেওয়া হয় না, কেউই না, তোমার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিও জানবে না এটা, ঠিক আছে? ধরো যে তুমি হাজবেন্ড, তোমার ওয়াইফও এটা জানবে না যে তুমি এই রিপোর্টটা করতেছো, এমন কনফিডেন্সিয়াল রাখা হয়, মানে কাউকেই জানানো যাবে না। এটাকে বলে অফ দ্য রেকর্ড, অনুসন্ধানমূলক সাংবাদিকতার ক্ষেত্রে এটা। আচ্ছা, এবার আসি, কোন মিডিয়া প্রথম রেডিও সম্প্রচার চালু করে? বিবিসি, সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স। আচ্ছা, এবার উত্তর করো। কোন মিডিয়া প্রথম রেডিও সম্প্রচার চালু করে? বিবিসি, সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স। আচ্ছা, এবার তোমরা বড় অপশন ছোট অপশন বিবেচনা করো আবার, তাহলে দেখো কি অবস্থা হয়। আচ্ছা, এর উত্তর যারা বলছে তোমাদের তো ঠিক আছে, বিবিসি। এবার যারা বড় অপশন হিসেবে এটাকে নিচ্ছ, তারা এবার মনে করো অ্যারেস্ট হয়ে গেছে একদম। বিবিসি সর্বপ্রথম রেডিও সম্প্রচার চালু করে, বিবিসি বাংলা, বিবিসি হিন্দি, বিবিসি উর্দু, এইভাবে তারা প্রত্যেক দেশে প্রথম রেডিও সম্প্রচার চালু করে। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 35 নম্বর, সাংবাদিকতায় বাইলাইন কি? বাইলাইন একটা পরিভাষা, এটা বাইলাইন কি? সম্পাদকীয় বিভাগ, সংবাদদাতার নাম ও পরিচয়, বিজ্ঞাপন কলাম, কার্টুন বিভাগ, কোনটা? আচ্ছা, একটা বিষয় বলি যে এখানে সম্পাদকীয় বিভাগ আছে না, এটা হচ্ছে কোনো সংবাদপত্রের বা কোনো সংবাদপত্রের নিউজের প্রধান অংশ। এটা লিখে রাখো তোমরা, সংবাদপত্রের প্রধান অংশ, এটা সম্পাদকীয় পাতা, ঠিক আছে? এটা প্রধান অংশ। আচ্ছা, অপশন তোমার উত্তর বলছো বিজ্ঞাপন কলাম, আবার অনেকে বলছো বি। সঠিক উত্তর হচ্ছে বি, সংবাদদাতার নাম ও পরিচয়। দেখো, যখন আমরা হচ্ছে দেখি না যে কোনো একটা নিউজ করা হয়েছে এবং সেইখানে একজন করেসপন্ডেন্ট আছেন, তার যে নাম পরিচয় দেওয়া হয় সেটাকে বলা হয় বাইলাইন, ঠিক আছে? এইগুলা সাংবাদিকতার পরিভাষা, এমন টার্মিনোলজি বা পরিভাষা থেকে কোশ্চেন হবে। তো তোমরা দেখো যে আমরা দেখলাম সাংবাদিকতা বা জার্নালিজমে বা আইআরএ অনেক জায়গাতে পরিভাষা থেকে কোশ্চেন এখানে ছিল, অর্থাৎ এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষার হলে গিয়েও দেখবা যে পরিভাষা থেকে কোশ্চেন হবে। তো এগুলো একটু দেখো মনোযোগ দিয়ে। আচ্ছা, এবার আসি আমরা 36 নম্বর, প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? আচ্ছা, প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? উত্তর করার চেষ্টা করো। বড় অপশনে কাজ হবে না এখানে। আর আজাদ, সমাচার দর্পণ, সংবাদ, গ্রাম বার্তা, প্রকাশিকা, কোনটা? সঠিক উত্তর হচ্ছে সমাচার দর্পণ। ইয়েস, সমাচার দর্পণ ছিল সাপ্তাহিক সংবাদপত্র। হ্যাঁ, এটা সাপ্তাহিক ছিল, এটা প্রতিদিন প্রকাশ করা হতো না, এটা সপ্তাহে প্রকাশ করা হতো, অর্থাৎ এক সপ্তাহে একবার। আচ্ছা, 37 নম্বর, গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে প্রথম অভিহিত করেন কে? থমাস জেফারসন, এডমন্ড বার্ক, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন। কে সর্বপ্রথম সংবাদপত্রকে চতুর্থ স্তম্ভ হিসেবে
অভিহিত করেন কে? আচ্ছা, যারা এখন সমাচার দর্পণ উত্তর বলতেছো তোমাদের নেটওয়ার্ক হয়তো স্লো হয়ে গেছিল এখানে, কোশ্চেনটা আমরা পার করে এসেছি, 37 নম্বরে আছি এখন আমরা। এখন উত্তর করার চেষ্টা করো যে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে প্রথম অভিহিত করেন কে? আচ্ছা, থমাস জেফারসন, এডমন্ড বার্ক, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে এডমন্ড বার্ক। আচ্ছা, এডমন্ড বার্ক হচ্ছেন একজন ইংলিশ প্লাস আইরিশ, ঠিক আছে, ইংলিশ প্লাস আইরিশ। ইনি একজন ফিলসফার, একজন রাইটার। ইনি প্রথম বলেন যে সংবাদপত্র হচ্ছে একটা রাষ্ট্রের ফোর্থ স্টেট, হ্যাঁ, ফোর্থ স্টেট হিসেবে ইনি ঘোষণা করেন। আচ্ছা দেখো, এখানে আমরা আগের যে কোশ্চেনটা দেখলাম যে প্রথম বাংলা সংবাদপত্র কোনটি, এখানে ছিল সমাচার দর্পণ। তো তোমাদের এমন কোশ্চেন আসতে পারে যে একটা বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তি, তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন, এমন কোশ্চেন আসতে পারে। বা পত্রিকার নাম দিলে সম্পাদক কে ছিলেন, এমন কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আবার পৃথিবীর প্রাচীনতম সংবাদপত্র, হ্যাঁ, সবচেয়ে বেশি পঠিত সংবাদপত্র, বা এটা নিউজপেপারের নাম দিলে এটা কোন দেশের, তোমাকে বললো দ্য ডেইলি ডন, এটা কোন দেশের সংবাদপত্র, এটা কিন্তু আসার মতো কোশ্চেন, তোমাদেরকে লিখে দিই কিছু বিষয়। দ্য ডেইলি ডন, ডন হচ্ছে DAWN, ডন, ডন মানে ভোর, ঠিক আছে, মানে ভোর, সকাল, ভোরবেলা এমন। আচ্ছা, দ্য ডেইলি ডন এটা পাকিস্তানের, হ্যাঁ। আচ্ছা, আবার কোন নিউজ পেপার সবচেয়ে বেশি বিক্রি হয়? আসাহি সিম্বুন, জাপানের যে পত্রিকাটা, এইখান থেকে কোশ্চেন আসতে পারে। এখন আমি তো প্রত্যেকটা কোশ্চেনে 8টার মধ্যে নিয়ে আসতে পারবো না, তাই না? আমার তো এখানে সুযোগ হচ্ছে জাস্ট 8টা কোশ্চেন আনার, এর বাইরে আমি আনতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে পাকিস্তানের, ঠিক আছে। আবার আসাহি সিম্বুন, আসাহি সিম্বুন এটা হচ্ছে জাপানের একটা পত্রিকা, জাপানের এই পত্রিকাটা সবচেয়ে বেশি সেল হয়। তো এভাবে তোমার বিভিন্ন দেশের পত্রিকার নাম আসতে পারে। বলতে পারে যে দৈনিক আনন্দবাজার কোন দেশ ভিত্তিক পত্রিকা, হ্যাঁ, তো দৈনিক আনন্দবাজার ভারতের, এটা তোমরা খুব সহজেই পেরে যাবা। বা দ্য ডেইলি ডন এটা পাকিস্তানের, আসাহি সিম্বুন জাপানের, এগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। দ্য ডেইলি ডন এটা বেশ গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আচ্ছা, তো এখানে যেটা ছিলাম যে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলেন হচ্ছে এডমন্ড বার্ক, ইনি ইঙ্গো আইরিশ, ঠিক আছে, মানে তার 2 দেশে জাতীয়তা ছিল এমন। আচ্ছা, আরো কিছু বিষয় আসতে পারে যে যেমন দেখো, সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? সবুজ পত্র মানে আমাদের দেশে যে সাহিত্যিক যারা ছিলেন তারা বিভিন্ন সময় পত্রিকা সম্পাদক ছিলেন বা পত্রিকা সম্পাদনা করতেন। তো এই সব অংশগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এটা তো গেল। 38 নম্বরে আসি, বিশ্বের প্রথম সংবাদপত্রের নাম কি? দ্য টাইমস, একটা, ডিউনা, দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, কোনটা? আচ্ছা, প্রমথ চৌধুরী হচ্ছে সবুজ পত্রের সম্পাদক, ঠিক আছে। এবার এটা উত্তর করো, বিশ্বের প্রথম সংবাদপত্রের নাম কি? দ্য টাইমস, একটা, ডিউনা, দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, কোনটা সঠিক উত্তর? আচ্ছা, কেউ বলছো এ, কেউ বলছো ডি, কেউ বলছো বি, বিভিন্ন রকমের উত্তর। সি কেউ বলনি, তাহলে কেউ সি বলে দাও। আচ্ছা, বিশ্বের প্রথম সংবাদপত্রের নাম কি? বিশ্বের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে একটা ডিউনা, এটা রোম থেকে প্রচারিত হতো। একটা ডিউনা, একটা শব্দের অর্থ হচ্ছে কর্মকাণ্ড, হ্যাঁ, মানে কাজকাম। আর ডিউনা মানে ডেইলি, প্রাত্যহিক, মানে প্রতিদিনের জীবন, প্রতিদিনের সমাজ, এটা হচ্ছে তার বাংলা মিনিং করলে অনেকটা এমন দাঁড়ায়, প্রাত্যহিক জীবন এক কথায়, এটার বাংলা মিনিং। এবং একটা ডিউনা, একটা মানে হচ্ছে অ্যাক্ট বা কাজ, আর ডিউনা মানে ডেইলি, মানে প্রত্যেক দিনের কাজ, প্রাত্যহিক জীবন, এটা হচ্ছে এইটার বাংলা ফর্ম। এটা রোম থেকে প্রকাশিত হতো এবং এটাই পৃথিবীর ইতিহাসে প্রথম সংবাদপত্র। 39 নম্বর কোশ্চেন দেখি, বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল কোনটি? এটিএন বাংলা, এনটিভি, 21 টিভি, মাছরাঙা টিভি, কোনটি বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল? অ্যাক্ট মানে চুক্তি, অ্যাক্ট মানে অনেক কিছুই হতে পারে, একটা ইংলিশের অনেক মিনিং হতে পারে। অ্যাক্ট মানে আইন হতে পারে, অ্যাক্ট মানে চুক্তি হতে পারে, অ্যাক্ট মানে কাজ হতে পারে। দেখো, অ্যাক্ট মানে চুক্তি তখনই যখন তার বানানটা থাকে এমন, আর অ্যাক্ট মানে কাজ তখনই যখন তার বানানটা থাকে এমন। কি বুঝলা এখানে বলো?
সেম বানান, বাট অ্যাক্ট দিয়ে যদি চুক্তি বোঝায়, জীবনেও অ্যাক্ট বানানে এ ছোট হাতের হবে না যদি অ্যাক্ট দিয়ে চুক্তি বোঝায়। ঠিক আছে, তোমাদের ফ্রিতে ইংলিশ পড়াই দিচ্ছি, সাধারণ জ্ঞান পড়াইতে এসে। আচ্ছা, অ্যাক্ট দিয়ে, এটা মনে রেখো পরীক্ষাতে আসতে পারে, অ্যাক্ট দিয়ে যদি চুক্তি বোঝায় কোনো অবস্থাতে এ ছোট হাতের হবে না, সেটা মানে সেন্টেন্সে যেখানেই বসুক। আর যদি অ্যাক্ট দিয়ে মানুষের কাজ বোঝায় তাহলে সেন্টেন্সের প্রথমে হলে বড় হাতের হবে, বাট অন্য জায়গায় এসে ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওটা গেল। আচ্ছা, এই উত্তরটা আমরা যে পরীক্ষা নিয়েছিলাম এখানে রং সেট আপ দেওয়া হয়েছিল, এটা এর জন্য সরি। ওইখানে হচ্ছে 21শে টিভি বলা হয়েছিল, কিন্তু এটিএন বাংলা সঠিক উত্তর। 1997 সালে এটিএন বাংলা সম্প্রচার শুরু করে এবং এটাই বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল। আচ্ছা, এটা হচ্ছে দুর্ভাগ্যবশত সি উত্তর দেওয়া হয়েছিল এখানে, আমরা যে পরীক্ষা নিয়েছিলাম ওইখানে একটু কারেকশন নিয়ে এটিএন বাংলা সঠিক উত্তর। আচ্ছা, 40 নম্বর সর্বশেষ কোশ্চেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা পরিমাপের জন্য কোন সূচক ব্যবহৃত হয়? প্রেস ফ্রিডম ইন্ডেক্স, গ্লোবাল পিচ ইন্ডেক্স, ডেমোক্রেসি ইন্ডেক্স, হিউম্যান রাইটস ইন্ডেক্স, কোনটি? আচ্ছা, গণমাধ্যমের স্বাধীনতা পরিমাপের জন্য কোন সূচক ব্যবহৃত হয়? প্রেস ফ্রিডম ইন্ডেক্স, গ্লোবাল পিচ ইন্ডেক্স, ডেমোক্রেসি ইন্ডেক্স, হিউম্যান রাইটস ইন্ডেক্স। সহজ সহজ অপশন সহজ ছিল এটার। তোমরা সবাই ক বলছো? হ্যাঁ, কয় সঠিক উত্তর? প্রেস ফ্রিডম ইন্ডেক্স, বা এটাকে সংক্ষেপে বলে WPFI, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। এটা দিয়ে হচ্ছে সারা বিশ্বে কোন দেশে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটা নির্ণয় করা হয়। এবং তোমরা যেন বাংলাদেশ সবসময় খুবই নিচের দিকে থাকে, কারণ আমাদের দেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নাই। তুমি চাইলেও সব কিছু বলতে পারবা না। তোমার ক্যামেরা, তোমার স্টুডিও, তোমার কর্মী, বাট তোমার কথা সেখানে প্রচারিত হবে না। যাহা বলিবে তাহাই প্রচার করিতে হইবে। ঠিক আছে, সবখানেই একই অবস্থা। মানে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেও তোমার কলম, তোমার মাথা, তোমার সেট আপ, বাট লিখতে হবে আরেকজনে যা বলে সেই নিউজ। আচ্ছা, যা হলো আর কি। আচ্ছা, এগুলাই মূলত এইখানে যে টপিকগুলো থেকে কোশ্চেন হলো, এবং আমি যেভাবে বললাম মাঝে মাঝে যে বিভিন্ন কথাগুলো বললাম, এভাবে তোমরা একটু লেখাপড়া করার চেষ্টা করো। সময় তো খুবই কম। এখান থেকে তোমরা একটা মানে এই যে 40টা কোশ্চেন, এই 40টা কোশ্চেন দেখলে, মানে 40টা কোশ্চেনের টপিক দেখলে তোমরা আরও 40টা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবা যে এটার সাথে রিলেটেবল এটা। তো এইগুলো পড়ি, এভাবে তোমরা লেখাপড়া করে ফেলো। ঠিক আছে, মেজরলি এগুলা থেকেই দেখবা যে কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, আইন নিয়ে কিছু বলেন, এটা নিয়ে হচ্ছে আমাদের মানে পরামর্শ সেশন আলাদা থাকবে। ঠিক আছে, আইন নিয়ে এটা টেনশনের কিছু নেই। আচ্ছা, আচ্ছা, এটাও কিন্তু আসতে পারে যে ইয়েলো জার্নালিজম, ঠিক আছে, এটা কে সর্বপ্রথম বা কোন দেশ থেকে এটা প্রচারিত হয়, এগুলো একটু দেখো। ঠিক আছে, মানে এটা তো বুঝতে পারতেছো যে এই যে সাংবাদিকতার স্বাধীনতার সুযোগ যখন বলা হচ্ছে, তাহলে আরো কি বিভিন্ন ধরনের টার্মিনোলজি আরো কি আছে, এগুলো তোমরা দেখে নিও। আইকিউ আসবে না তাহলে? আইকিউ তো বি ইউনিটে আসে, জাহাঙ্গীরনগরে বি ইউনিটে আইকিউ থাকে। আগে হচ্ছে আইকিউ 5 আর গণিত 5 ছিল, এখন গণিত 20 আইকিউ 5 এইভাবে করে দিচ্ছে, বাট এইখানে আইকিউ নাই। রিসেন্ট জিকে কি আসবে? রিসেন্ট 2-1টা আসতে পারে, বেশি আসবে না, সর্বোচ্চ 2-4টা, কারণ এখানে তো সাবজেক্ট ভিত্তিক, রিসেন্ট খুব বেশি ঢোকানোর সুযোগ নাই। আচ্ছা, তো এটাই ছিল আমাদের 40টা কোশ্চেন। তোমরা চাইলে হচ্ছে আরো কিছু কোশ্চেন করতে পারো। কম্পারেটিভ লিটারেচার কোনগুলো পড়বো? কম্পারেটিভ লিটারেচার কি মনে হয় তোমার কাছে? এখানে কি হচ্ছে কম্পারেটিভ লিটারেচারের কিছু ছিল? এই ক্লাসের সাথে রিলেটিভ এসব কোশ্চেন করো, রিলেটেবল এই ধরনের কোশ্চেন করো, বাকিগুলো হচ্ছে তুলনামূলক সাহিত্য মানে কি ভাইয়া? তুলনামূলক সাহিত্য নামে জাহাঙ্গীরনগরে একটা ইনস্টিটিউট চালু করা হয়েছিল, সেটা এখন সেটার কি অবস্থা হবে আল্লাহই জানে। সাহিত্যের তুলনামূলক আলোচনা। ভাইয়া শুকিয়ে গেছেন কেন? আচ্ছা, এগুলা হচ্ছে তোমরা ইয়েলো জার্নালিস্ট কোন দেশের? এটা ইউএস এর, বুঝছো? ইয়েলো জার্নালিস্ট একটা ইতিহাস বলি, সেটা হচ্ছে মানে আগে তো সাদা কালো ভাবে নিউজ প্রিন্ট করা হতো, বাট দর্শকদের আকর্ষণ করার জন্য মানে ইয়েলো কালারে কার্টুন প্রথম ব্যবহার করা হয়, তখন সেটাকে বলা হয় যে ইয়েলো জার্নালিজম। এবং এই যে ইয়েলো কালারে কার্টুন ব্যবহার করা হতো, অধিকাংশই হচ্ছে ফেক নিউজ, অধিকাংশই উল্টাপাল্টা নিউজ প্রচার করতো মানুষজনের আকর্ষণ করার জন্য। সেখান থেকেই এই হলুদ সাংবাদিকতা এসেছে আর কি। আচ্ছা,
মোটামুটি এগুলাই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো টপিকগুলো কি কি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব অন্যান্য বিষয়গুলো। তোমরা যারা যারা অন্যান্য ইউনিট নিয়ে কথা বলছো সেসব ইউনিটগুলো পরবর্তী ভিডিওগুলোতে পাবে তোমরা ধীরে সুস্থে। ওকে, তাহলে তোমরা মোটামুটি পড়ালেখাতে বসে যেতে পারো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। তোমাদেরকে শুভকামনা জানিয়ে ক্লাস শেষ করছি। শেষ। লাইভ করে দেন।